হ্যালো, গুড মর্নিং টু অল। কারেন্ট অ্যাফেয়ার্সের কালকে কিছু কিছু কোশ্চেন আমার মনে হলো বেছে বেছে পাওয়া গেছে। তো সেগুলো নিয়ে আজকে ডিসকাস করা হবে। প্রত্যেকেই যারা প্রত্যেকদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেখো না কেউই মনে হয়। বাট যারাই দেখে থাকো তারা প্লিজ রেসপন্স করো। নাহলে আমিও বুঝতে পারি না কারা কতদূর বুঝছে কি না বুঝছে। ফার্স্ট কোশ্চেন, SpaceX and NASA launched a crew mission to bring astronauts Sunita Williams and Butch Wilmore from ISS. SpaceX কার কোম্পানি? আমরা এর আগের দিনই সুনিতা উইলিয়ামসের যে আলোচনাটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর সমস্ত কিছু, তো সেটা আমরা জানি যে অ্যাস্ট্রোনট এলন মাস্কের প্রাইভেট কোম্পানি অ্যান্ড প্রাইভেট শাটল, যেটা আমরা বলে থাকি স্পেস এক্স ড্রাগন। SpaceX হচ্ছে স্টেশনটার নাম, তার শাটল নামটার নাম ছিল SpaceX ড্রাগন ক্যাপসুল। তো এটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, দেয়ার কোলাবোরেশন উইথ নাসা। তারা নাসার যে শাটল আছে সেটা পাঠানো সম্ভব ছিল না, তো দ্যাটস ওয়াই দে হ্যাভ টু কোলাবোরেট উইথ এলন মাস্ক কোম্পানি। Its name is SpaceX. SpaceX and NASA launched a crew mission to bring astronauts Sunita Williams and Butch Wilmore from ISS. The lift-off took place with a Falcon 9 rocket carrying a Dragon spacecraft. The Crew 10 mission. Crew 9 ছিল তাদেরটা, আর এটা হচ্ছে Crew 10 mission that took place. Sorry. ফ্যালকন 9 রকেট ক্যারিং ড্রাগন, কি কোন রকেট না ফ্যালকন 9 রকেট ক্যারি করেছে সেই ড্রাগন স্পেসক্রাফটটাকে, তাদের 10 জনের যে মিশন মেম্বার তা যাদের যাদের আনতে ছিল সেটা। দ্য মিশন উইল টু অলসো টুক 4 ক্রিউ মেম্বার্স টু দ্য আইএসএস নাসা অ্যাস্ট্রোনটস অ্যানি ম্যাকলেন and Nicole Ayers, JAXA, Japan Aerospace Exploration Agency, astronaut Onisi, and the Roscom's astronaut Kirill Peskov, the International Space Station. এখানে আরো 4টে জায়গার অ্যাস্ট্রোনটসও ছিল। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনারি অ্যাস্ট্রোনট অ্যানি ম্যাকলেন, আর একটা হচ্ছে জাপানের। এর আগের দিন আমরা পড়ছিলাম না জ্যাক্সা অ্যান্ড ইসরো মিলে চন্দ্রয়ান 5 এর যে প্রজেক্টটা হচ্ছে জ্যাক্সা অ্যান্ড 5 এর কোলাবোরেশনে, যাতে ল্যান্ড রোভারে অ্যান্ড হিউম্যান ল্যান্ডিং করার জন্য থার্ড লোয়ার অরবিটে রোভার ল্যান্ড করানো যায় কিনা সেটার ওপর একটা প্রোগ্রাম চলছে উইথ ইন্ডিয়ার সাথে। তো জ্যাক্সা, যে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, অ্যাস্ট্রোনট ছিল। আর কে ছিল না, রসকমস মানে রাশিয়া, রসকমস অ্যাস্ট্রোনট কিরিল পেসকোভ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এদেরকেও নিয়ে এসছে। Crew 10 is the 10th crew rotation mission under the SpaceX Human Space Transportation System. Crew 10 is the 10th crew rotation mission under the SpaceX Transportation System. SpaceX এর যে হিউম্যান ট্রান্সপোর্টেশন, যেটা আমাদের হিউম্যান আসার যেটা যানবাহন যেটাকে আমরা বলে থাকি আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজ, তো সেটাকে বলা হচ্ছে SpaceX এর 10 মিশনের এটা রোটেশন ক্রিউ মিশন যেটা বলে থাকি। হয়তো 10 জন একবারে না হোক দুবার 3বার এরকম করে রোটেট করে করে গেছে আসে এই জিনিসটা, এই মিশনের মানে SpaceX এর formation. Sunita Williams and Butch Wilmore have been stuck on the ISS from 9 months. We already knew it. A series of helium leaks and thruster failures marred their trip to the space station. কেন তারা আটকে গেছিল? A series of helium লিক করার জন্য and thruster failure marred the স্পেস স্টেশনের মধ্যে হিলিয়াম গ্যাসের লিক করা প্রবলেমের জন্য তাদের, এবং কিছু ফ্লাকচুয়েশনের জন্য, থ্রাস্টার ফেলিয়ার্সের জন্য তাদের এই যে কটা দিন টার্গেট করে গেছিল সেই কটা দিনের মধ্যে তারা ফিরে আসতে পারেনি। নেক্সট, Indian foreign exchange reserve crossed the $653 billion mark. Indian foreign exchange reserve crossed the $653 billion mark. India's foreign exchange reserve surged by $15.26 billion and crossed the $653.96 billion mark. Foreign currency assets rise by over $13.93 billion over the $557.28 billion. এখান থেকে তোমাদের একটাই কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
ইন্ডিয়া ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা আমাদের বলে থাকি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের সাথে ইন্ডিয়ার যে কোলাবোরেশন বা ইন্ডিয়ার ওপর কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটা নিয়ে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ফরেন কারেন্সি অ্যান্ড ইন্ডিয়ান রুপির মধ্যে ডিফারেন্সিয়েট কতটা, 1 রুপি ইকুয়ালস টু হাউ মেনি ডলার্স বা $1 ইকুয়ালস টু কত রুপি, যেটা বলে থাকে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস, আরেকটা হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস, যেটা হচ্ছে এসডিআর, যেটা বলা হয় শর্ট ফর্ম এসডিআর। এসডিআর কি দিচ্ছে? এসডিআর ইনক্রিজড বাই $212 million, রিচিং $18.21 billion। এসডিআর এর যে রিজনটা, স্পেশাল ড্রয়িং রাইটস যদি বলা যায় সেটা হচ্ছে একরকম মনিটারি রিজার্ভ কারেন্সি, ঠিক আছে, যা আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের দ্বারা গঠিত করা হয়। মনিটারি রিজার্ভ কারেন্সি, কোনো একটা কান্ট্রি অত টাকা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে ডিপোজিট করতে পারবে, সেটার বেসিসে মানে সে পরবর্তীকালে লোন পেতে পারবে। আরেকটা বলা যায় যেটা পুরোপুরি ফান্ডটা অপারেট করে হচ্ছে ইন্টারন্যাশনাল, এসডিআর পুরোপুরি অপারেট করে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দ্বারা, ঠিক আছে। আমি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে কিছু একটা টাকা লোন নিতে চাই, সেটার উপর আমাকে কিছু গ্যারান্টি রাখতে হয় না, যেমন আমাদের প্রত্যেকটা লোনের ক্ষেত্রে করা হয়ে থাকে। তো সেম থিংস, স্পেশাল ড্রয়িং রাইটস তোমাকে এখানে ইনক্রিজ করার কথা বলা হয়েছে, $212 million, রিচিং $18.21 billion। এটা আর তেমন কিছু এখানে কোশ্চেন দেওয়ার মতো নেই। কারা কারা এটা ড্রয়িং মেম্বার্স মানে এসডিআর ইয়ে করতে পারবে? ইন্ডিয়া করতে পারে 2006 সাল থেকে না 7 সাল থেকে। আগে এটা অনলি ফর করতে পারতো এসডিআর, সেটা হচ্ছে অনলি পার্মানেন্ট মেম্বার্স অফ ইউএন, যারা যারা পার্মানেন্ট মেম্বার্স ছিল তারাই এসডিআর এখানে সাবমিট করতে পারতো। দেন পরবর্তীকালে যাদের যাদের ডেভেলপ কান্ট্রি যখন আইএমএফ থেকে লোন নেওয়া শুরু করলো, তখন তাদেরকে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওপর মানে তাদের কিছু একটা এসডিআর ইনক্রিজ করা বা এসডিআর সাবমিট করতে হতো। এসডিআর এর একটা ইয়ে আছে, কোড আছে, সেটা মনে হয় 906 এরকম একটা কোড থাকে। কোডের কোশ্চেন দেবে না, বাট এইটা দিয়ে দেয় যে এসডিআর এর ফুল ফর্মটা কি আর এটা কার দ্বারা অপারেট করা হয়, ঠিক আছে। রিজার্ভ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিজার্ভ কারেন্সি, মনিটারি রিজার্ভ কারেন্সি, যা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এটা অপারেট করে, এটার দ্বারাই চলে, আর কিছুই নয়। নেক্সট, আচ্ছা, অমৃত সরোবর মিশন। অমৃত সরোবর মিশন আমরা প্রত্যেকেই শুনেছিলাম, এটা একটা স্কিম। অমৃত সরোবর মিশন কি না রেলওয়ে মিনিস্ট্রি আন্ডারেও এটা এখন ইনক্লুড করা হয়েছে। 1 মিনিট। এটা কবে লঞ্চ করা হয়? লঞ্চ হয়েছে এপ্রিল 2022, এপ্রিল 2022। অমৃত সরোবর মিশন এটা লঞ্চ হয়েছে 2022-এ। কি না? ডেভেলপ আর রিজুভিনেট দ্য ওয়াটার বডিজ, মানে যে আমাদের জলের নদীর বলো পুকুর বলো এই জায়গাগুলো যেখানে জলাশয় বলো সেগুলোকে ডেভেলপ, মানে যদি মানে এতটাই দূষণযুক্ত বা এতটাই অপরিচ্ছন্নতা জায়গা হয়ে গেছে, তো সেগুলোকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এবং সেখান থেকে যাতে জলের উৎপাদন বলবো না, পানীয় জলের ব্যবস্থা যাতে আরো ক্লিয়ারলি করা যেতে পারে। তো তাই জন্যই এই মিশনটা অমৃত সরোবর মিশন। এবং এটা কোন মানে অ্যাজ আ প্রেক্ষাপট যদি বলা হয় কখন এটা করা হয়, সেটা হচ্ছে আজাদি কা মহোৎসব, যখন আমাদের ইন্ডিপেন্ডেন্সের 75 ইয়ার্স এর ইয়েতে আজাদি কা মহোৎসব যে আমাদের কনসেপ্টটা ছিল, সেটার সময় এই স্কিমটা লঞ্চ হয়ে থাকে। সেটা হচ্ছে অমৃত সরোবর মিশন। ইন্ডিয়ান রেলওয়েজ উইল ডিগ পন্ডস আন্ডার দ্য অমৃত সরোবর মিশন টু ফাইট ওয়াটার স্ক্রাসিটি। ইন্ডিয়ান রেলওয়েজ এর এখন ডিগ পন্ডস অমৃত সরোবর আন্ডারে যে ইন্ডিয়ান রেলওয়েজ এর এখন তত্ত্বাবধানে ইন্ডিয়ান রেলওয়েজ এর একটা পার্ট হচ্ছে, যেটা অমৃত সরোবর মিশনের মধ্যে পড়ছে, টু ফাইট ওয়াটার স্ক্রাসিটি।
জলের স্বচ্ছতা বা জল সংরক্ষণের জন্য এটা নিয়ে ইন্ডিয়ান রেলওয়ে এখন একটা স্কিমের উপর বা এই স্কিমের সাথে যুক্ত হয়েছে। অ্যাজ পার্ট অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট মিশন অমৃত সরোবর অ্যান্ড দ্য ইন্ডিয়ান রেলওয়েজ উইল ডিগ পন্ডস অ্যাড্রেস দ্য ক্রিটিক্যাল ইস্যু অফ দ্য ওয়াটার স্ক্যাসিটি। যেখানে অনেক জায়গায় বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে আমরা দেখি গরম পড়লে, দিল্লিতেও দেখি প্রচুর পরিমাণ জলের কষ্ট হয়। তো ইন্ডিয়ান রেলওয়েজের এখন কাজ দিয়েছে মানে এই মিশনের আন্ডারে যে তারাও যেখানে যেখানে রেল বডিজ আছে বা যেখানে যেখানে রেলের পাত গেছে, রেলের যে মানে কারশেড গুলো আছে, তো সেখানে তারা ছোট করে যদি জল সংরক্ষণ করতে পারে তো সেটা কাজ উদ্যোগ নিতে বলা হয়েছে। অমৃত সরোবর মিশন ওয়াজ লঞ্চ ইন এপ্রিল 2022 with an ambition goal constructing and rejuvenating 75 ponds in each district. কি না এদের টার্গেট? অমৃত সরোবর মিশন লঞ্চ এপ্রিল 2002 with an ambition goal. তো কি গোল না? কনস্ট্রাক্টিং আর রেজুভেনেটিং, পুনরায় নতুন করে তো শুরু করতেই হবে, কনস্ট্রাক্ট করতে হবে যেখানে জলের যেখানে খুবই কষ্টকর, জল যাতে ঠিক মতো পৌঁছায়, পন্ডসের যে জলাশয় বানানোর কথা এবং যেগুলো আছে সেগুলোকে আবার রেজুভিনেট করা। কতগুলো না? 75 পন্ডস ইন ইচ ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 75 পন্ড ইচ ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমাকে 75খানা করে জলাশয় সংরক্ষণ বা জলাশয় খনন করতে হবে। ওকে, as of October 2024 more than 68,000 ponds have been completed. কতগুলো কমপ্লিট করা হয়েছে? 68,000 completed. Phase 2 of the mission was launched with a renewed focus on ensuring water availability. ফার্স্ট ওয়ানের পর্যন্ত ফেজ ওয়ানের কি টার্গেট ছিল? কনস্ট্রাক্টিং আর রেজুভিনেটিং পন্ডস, ঠিক আছে, কনস্ট্রাক্টিং অ্যান্ড রেজুভিনেটিং পন্ডস। আর সেকেন্ডে টার্গেট কি দিচ্ছে? ওয়াটার অ্যাভেলেবিলিটি, মানে জল যাতে সব জায়গাতে পৌঁছাচ্ছে কিনা, সব জায়গাতে মানে জল সংরক্ষণ, জল পরিবহন মানে পরিষ্কারভাবে হচ্ছে কিনা সব, যেমন দিল্লি, সাউথ ইন্ডিয়া এবং এই কলকাতাতেও কিছু জায়গাতে ভালো জল আসে না, তো সেই জায়গাগুলোতে জল অ্যাভেলেবিলিটি, প্রত্যেকটা ঘরে ঘরে জল পৌঁছাচ্ছে কিনা সেই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। Its main aim to strengthen climate resilience, foster ecological balance and deliver lasting benefits for future generation. Its main aims to strengthen the climate resilience, foster ecological balance and deliver lasting benefits for future generation. এখানে কিন্তু পয়েন্টটা চলে এলো ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এইখানে কিন্তু পয়েন্টটা চলে এলো ইকোলজি আর এনভায়রনমেন্ট উইথ ওয়াটার পলিউশন, ঠিক আছে। অনেক সময় আমরা দেখি এইরকম যখন কোশ্চেন দেয় তখন আমরা জাস্ট এমনি ক্যাজুয়াল লিভ করে চলে যাই, মানে জাস্ট পড়ে চলে গেলাম, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদেরকে লিঙ্ক করে করেই পড়বে। এক সেকেন্ড। As a part of these initiatives, the government inked a pact with the railways for distilling, excavating identified water bodies and constructing new ones at the suitable sites the near railway lines. দিয়ে দিয়েছিলাম, আগেই বললাম আমি। As a part of these initiatives, কি না গভর্নমেন্টের কি ইনিশিয়েটিভ, যে রেলের যে ধরো জায়গা আছে বা রেল লাইনের সাইডে যদি মনে হয়ে থাকে এই জায়গাটা জলাশয় বানানো যেতে পারে, তো সেই জায়গাটা থেকে রেলওয়ের আন্ডারে এই প্রজেক্টটা শুরু করতে হবে। বলছে যে জায়গা খুঁজে বার করো, মানে যদি মনে হয়ে থাকে যে ওয়াটার বডিজ এর জন্য পারফেক্ট, তো সেই জায়গা বা যদি কোনো ওয়াটার বডিজ থেকে থাকতো আগে, এখন সেটা শুকিয়ে গেছে, তো সেটাকে আবার রিজুভিনেট করো, সেই জায়গাটা থেকে জল উৎপাদন বা জলের জন্য সেটা কনস্ট্রাক্ট করো, সুইটেবল সাইটস এর নিয়ার রেলওয়ে লাইন। এতে কিন্তু আরেকটা জিনিস হবে, যদি সেই জায়গাটা ভালো মতো সাজানো যায়। এখন যেহেতু ইন্ডিয়ান রেলওয়ে ভিস্তাদম স্টার্ট করেছে, উই অল নো, নিউ জলপাইগুড়ি যখন আমরা গিয়ে থাকি বা এখান থেকে দার্জিলিং জলপাইগুড়ি যাচ্ছি, তখন যে ট্রেনগুলোতে গিয়ে থাকি ভিস্তাদমে যদি যায়, তো উই ক্যান এনজয় দ্য আওয়ার এনভায়রনমেন্ট। তো যদি রেল লাইনের ধারে এরকম কোনো ওয়াটার বডিজ থেকে শুরু করে তার চারিদিকটা এনভায়রনমেন্টে যদি আর বেশি ফোকাস করা যায়, তো এতে যথেষ্ট পরিমাণ ইকোনমিও ইম্প্যাক্ট করবে। কারণ পিপল আর যারা মানুষজন ঘুরতে যাচ্ছে তারা তো স্বাভাবিকভাবে বদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে বাইরে ঘুরতে যাওয়া মানে কি নিজেদের লাইফটাকে একটু এনজয় করা, তো ভালো কিছু ওয়াটার বডিজ যদি বানানো যায় বা সেম ওখানে যদি একটা গার্ডেন টাইপ বা কিছু একটা ইকোলজিক্যাল ব্যালেন্সের মধ্যে যদি কিছু স্টেপ নেওয়া যায়, তো সব দিক থেকেই বেনিফিট। এক তো এনভায়রনমেন্টাল বেনিফিট, ট্যুরিজম সেক্টরও অ্যাট্রাক্ট করা যাবে, দেন ইকোনমি গ্রোথ করবে, তো সমস্ত কিছু
ইমপ্রুভ করবে। তো দ্যাটস ওয়াই দিস টার্গেট। এইভাবে কিন্তু তোমরা পরীক্ষার সময় কিন্তু কোশ্চেন লিঙ্ক করো, কারণ প্রত্যেকটা কোশ্চেনের লাইনের মধ্যে লিঙ্কিংটা খুব দরকার। আর টিচাররা জাস্ট এটাই দেখে, মানে যারা প্রত্যেকটা টিচার যেখানে যারা খাতা দেখে, তারা দেখে যে তুমি একটা সাবজেক্টকে কতভাবে তুমি লিঙ্ক করতে পারছো বা তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। Okay, the suitable sites are near railway lines. Railway authorities will identify the possible sites for the creation of new water bodies near railway work sites. রেলওয়ে অথরিটিস এর কাজ হচ্ছে আইডেন্টিফাই করতে হবে পসিবল সাইট, যে সাইটগুলোকে তোমার মনে হতে পারে যে নিউ ওয়াটার বডিজ এর জন্য পারফেক্ট বা নিউ ওয়াটার বডিজ করা যেতে পারে, তো সেই ওয়ার্ক সাইটগুলোতে কাজ করতে হবে। দ্য এক্সকাভেটেড মেটেরিয়াল উড বি ইউজড রেলওয়ে এম্বাঙ্কমেন্টস। দ্য এক্সকাভেটেড মেটেরিয়াল উড বি ইউজ রেলওয়ে এম্বাঙ্কমেন্টস। রেলওয়ে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেখান থেকেই এগুলো ইউজ করা যেতে পারে। তাছাড়া অন্যান্য কিছু মিনিট রেলওয়ে যে ম্যাটেরিয়াল, এক্সকাভেটেড ম্যাটেরিয়াল, সেগুলো ইউজ করা হবে রেলওয়ে এম্বাঙ্কমেন্ট। রেলের যে বাঁধ দেওয়া হয় না, বাঁধগুলোর পরে, তো সেইগুলো এর মধ্যে ইউজ করা যেতে পারে। The railways would work in close coordination with the Rural Development Ministry. Railways would work, বিশেষ করে যেগুলো পাহাড়ি এরিয়া, হিলি এরিয়া বা গ্রামের দিকে যখন ট্রেন যায়, তো সেই জায়গাগুলোতে রাজস্থানে যখন কেউ ঘুরতে টুরতে গেলে দেখতে পাবে ধুধু মাঠের মধ্যে দিয়ে যখন রেল লাইন ছুটে যাচ্ছে, তো সেই জায়গাতেও হয় না, কারণ হলে এতদিন হয়ে যেত ওয়াটার বডিজ, যেহেতু ওখানে জলের পরিমাণটা খুবই কম, তো সেই রকম জায়গাতে করাটা ইম্পসিবল। বাট এখানে কোশ্চেনটা দিচ্ছে দ্য রেলওয়েজ উড ওয়ার্ক ক্লোজ কোঅর্ডিনেশন উইথ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, আমাদের যে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আছে তার সাথে এটা কোঅর্ডিনেশন করবে রেলওয়ে, মিনিস্ট্রি অফ রেলওয়ে। এই দুটোর কোঅর্ডিনেশনেই স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময় যখন যাচ্ছি, যখন গ্রামের মধ্যে দিয়েও যাওয়া হয়, খুব একটা শহরের মধ্যে তো ট্রেন আসে না দেখি না, যেখানে স্টেশন থাকে সেখানটা হয়তো আরবান সিটিজ হয়ে থাকে, সাবআরবান সিটিজ। বাট ইন কেস যখন রেলওয়ে পাটরিগুলো যাচ্ছে, তো রেলের যে পাটরিগুলো সেগুলো তো বেশিরভাগ সময় ভিলেজ, ঘন জঙ্গল এগুলোর মধ্যে দিয়ে গিয়ে থাকে, সেই জায়গাগুলো তো রেলওয়েজ এর ফাইন্ড আউট করাটা ইজি হবে। এবং তখন তারা সেই সময় ফাইন্ড আউট করার পর তারা রেলওয়েজ মিনিস্ট্রি, রুরাল ডেভেলপমেন্টের মিনিস্ট্রি, তাদের সাথে কন্ট্যাক্ট করে বোথ আর অর্গানাইজ দ্য ওয়াটার বডিজ, তার সাথে সাথে অ্যাজ ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট। এটাই এদের অমৃত সরোবর মিশনের এবার লক্ষণ। আমাদের পড়তে হবে পয়েন্ট টু না, সরি, এই যে ফেজ অফ দ্য সেকেন্ড মিশন, ফেজ টু মিশনটা কি, ফেজ টু মিশনের ইম্পর্টেন্সটা। আরেকটা হচ্ছে এই যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, ইটস মেইন এম, এই দুটো পয়েন্ট। আর হচ্ছে এখান থেকে ফার্স্ট পয়েন্টটা রিজুভেনেটিং, এই পয়েন্টটা আমাদেরকে পড়তে হবে। এই দুটো পয়েন্ট, ফার্স্ট ফেজ টু এর পয়েন্ট আর ফেজ ওয়ানের পয়েন্ট, এই দুটো পয়েন্ট যতক্ষণ মানে কি করে এর পরিপ্রেক্ষিতে এবার কোশ্চেন দেবে যে এটার সাথে তোমার কি মনে হচ্ছে, এখানে রেলওয়ে দিয়ে দিচ্ছে, আর কারা কারা কিভাবে অমৃত সরোবর যোজনার সাথে, অমৃত সরোবর মিশনের সাথে ইনভলভ হতে পারে, বা এক একটা ফিল্ডে কিরকম ইম্প্যাক্ট হতে পারে। এটা কিন্তু একটা কোশ্চেন থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন বানানো যায়, বা একটা কোশ্চেনের সাথে অনেক রকম কোশ্চেন মিলিয়েও লেখা যায়। তো সেম থিংস এখানেও তাই, তাই জন্যই বলা। নেক্সট, veteran actor filmmaker Dev Mukherjee passed away. Veteran actor filmmaker Dev Mukherjee passed away at the age of 83. Dev Mukherjee is a veteran actor and filmmaker, died March 14, Mumbai. He is the key figure in the North Bombay Durga Puja celebration. আমরা প্রত্যেকেই দেখে থাকি যখন দুর্গা পূজা সময়, বিশেষ করে মুম্বাই দুর্গা পূজা মানেই সেলিব্রিটিদের, এবং তাকে খুব ভালো মতো দেখা যায় প্রত্যেকটা সেলিব্রিটির সাথে। দেব মুখার্জি ইজ দ্য ফাদার অফ আয়ন মুখার্জি। আমরা প্রত্যেকেই জানি আয়ন মুখার্জির কথা, এখানে আর তেমন কিছু বলার নেই, জাস্ট এমনি দেব মুখার্জি ইজ ভেটেরান অ্যাক্টর, আর তেমন কিছু নেই এইখানে পড়াটার মতো। হি প্লেড আ ক্রুশিয়াল রোল ইন দ্য কালচারাল এন্ড আর্টিস্টিক ল্যান্ডস্কেপ অফ বলিউড, নাথিং এলস। হটাও इसको। আচ্ছা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আচ্ছা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ, কালকে আমি পড়াচ্ছিলাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আজকেও আছে
কিছু কিছু লিস্ট গুলো। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যাডেড 6 প্রপার্টিজ টু ইন্ডিয়াস টেন্টেটিভ লিস্ট। বলেছিলাম কতগুলো আছে, 35টা ন্যাচারাল, 7খানা ন্যাচারাল লিস্ট, 35টা কালচারাল লিস্ট, এরকম অনেকগুলো লিস্ট আছে। সেরকমই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যাডেড 6 প্রপার্টিজ অফ ইন্ডিয়া টেন্টেটিভ লিস্ট। সমস্ত কিছু যাতে এই সমস্ত এই জিনিসগুলো যাতে ফিউচারে গিয়ে বেনিফিট পেতে পারে, তাই জন্য প্রত্যেকটা জিনিসকে আগে টেন্টেটিভলি ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে আগে নাম রিজার্ভ করতে হয় বা নাম সাবমিট করাতে হবে। যদি ওরা সিলেকশন করে থাকে, দেন ইউ শুড চান্স বা ইউ শুড সিলেক্ট দ্য ফিউচার লিস্ট অ্যান্ড পার্টিকুলারলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যার ফলে ইউনেস্কো এগুলো সংরক্ষিত রাখার জন্য ইউনেস্কো থেকে প্রতি বছর মানে অ্যাজ আ কিছুটা যতখানি পয়সা মানে সংরক্ষিত করার জন্য যা যা খরচা হওয়ার দরকার ইউনেস্কো প্রদান করে থাকে। ওকে, কি কি দিচ্ছে? দিস প্রপার্টিজ ওয়ার লিস্ট অন 7th March, নিউলি অ্যাডেড প্রপার্টিজ আর গিভেন বিলো। কি? কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায়? চলো ইউপিএসসি কোশ্চেন পেয়ে গেছে। কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায়? কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক ছত্তিশগড়। কি কি পড়তে হবে আমি আগেও বলে দিয়েছিলাম। এক তো আমাদের ইন্ডিয়াতে, তাহলে এটা কি হবে? এক তো ট্যুরিজম সেক্টর ইমপ্রেস হবে, মানে ইমপ্রুভ হবে। সেকেন্ড কি হবে? সেকেন্ড যদি বলা যায় তাহলে ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপ করা যাবে। এখানে কিছু কিছু যে প্রত্যেকটা ট্যুরিস্ট সেক্টরে যেটা মেইন অ্যাট্রাকশন থাকে বা ওয়াইল্ড লাইফ থেকে শুরু করে সমস্ত কিছুর উপর যদি ফোকাস করা যায়, সেটা একটা বেটার হবে। ট্যুরিজম সেক্টর গেল, ইকোনমি সেক্টর গেল, কারণ দুটোই আমাদের ট্যুরিজম সেক্টর ইকোনমিরই পার্ট ধরতে গেলে। আর একটা যদি দেখা যায় তাহলে একটা এমপ্লয়মেন্ট, ইকোনমিরই কোশ্চেন রিলেট হচ্ছে, এমপ্লয়মেন্ট গ্রোথ হবে, কারণ ওই এরিয়াতে যখন মানুষজন ঘুরতে যাবে তাদের গাইড হিসেবে যে যে কাজগুলো থাকবে, বা ইন কেস ফরেস্ট রিজার্ভ কনজারভেশনের ক্ষেত্রে সমস্ত কিছু ইম্পর্টেন্ট করলে লোক যখন আমাকে ইনভেস্ট করতেই হবে, তো এখানে এমপ্লয়মেন্ট বাড়বে। কোথায় আছে কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক? ইস ছত্তিশগড়। কোথায় আছে এটা? এটা আছে হচ্ছে বাস্তার ডিস্ট্রিক্ট। কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ অ্যান বাস্তার ডিস্ট্রিক্ট। আচ্ছা, 1 মিনিট, আমি না একটা ফোনটা রিসিভ করছি। সরি সরি, এক্সট্রিমলি সরি, বাড়ির থেকে ফোন এসেছিল, সরি। আচ্ছা, কোথায় আছে কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক? ইজ এ বাস্তার ডিস্ট্রিক্ট। কোন ডিস্ট্রিক্ট? বাস্তার ডিস্ট্রিক্ট। বাস্তার থেকে কিন্তু রিলেট করো ন্যাক্সালাইট, বাস্তার থেকে রিলেট করো ন্যাক্সালাইট। ন্যাক্সালাইট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজ আ মেন্স পারপাস, নট প্রিলিমস পারপাস, অ্যাজ আ মেন্স পারপাস। বা ন্যাক্সালাইট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, এটা কি আর কি কি আছে এখানে? যদি কিছু বলা যায়, এটা কোন রিভার? একটা তো রিভার থাকবে না একটা ইয়ের মধ্যে, তোমার ন্যাশনাল পার্কের মধ্যে। কোলাব রিভার ইন ওডিশা স্টেট বাউন্ডারি। আরেকটা জিনিস দেখে রাখবে, কোন কোন এখানে আমি মনে ইয়ে নেই, ম্যাপ নেই। যদি ম্যাপ থাকে তখন দেখবে ছত্তিশগড়ের বাস্তার কাঙ্গার ন্যাশনাল ভ্যালি ন্যাশনাল পার্ক কোন কোন স্টেট শেয়ার করছে, কোন কোন স্টেট শেয়ার করছে। বাস্তার কোথায়? কোন রিভার? কোলাব রিভার। কোন রিভার? কোলাব রিভার ইজ আ located in part of situated in Odisha,
ঠিক আছে, কোলাব রিভার, ঠিক আছে, বা ওড়িশা স্টেট বাউন্ডারিজ, ওড়িশা স্টেট বাউন্ডারিজ। আরেকটা কি এখানকার ফেমাস, এক্সটেন্ড ফ্রম দ্য তিরাগাথা, হ্যাঁ তিরাগাথা ওয়াটারফলস, ঠিক আছে। এই ন্যাশনাল পার্কটা কতদূর পর্যন্ত বিস্তৃত করছে না, তিরাগাথা ওয়াটারফলস, যেটা ওড়িশার সাথেও যুক্ত আছে। ওকে, আচ্ছা নেক্সট কি দিচ্ছে, মুদুমালা মেগালিথিক মেনহিস, মেনহিস, মুদুমাল্লা মেনালিথিক মেনহিস। তারপরটা কি দিচ্ছে, অশোকান এডিক সাইট মাল্টিপল স্টেটস এর আছে, অশোকান এডিক সাইট কোথায় কোথায় নেই। আরেকটা কি দিচ্ছে, যতগুলো মাল্টিপল স্টেট, এই জন্যই লেখা, যতগুলো অশোকান স্টেট এডিক্স আছে, এডিক্টেড সাইটস আছে, ততগুলোই টেন্টেটিভ লিস্টের আন্ডারে পড়ছে। ইন কেস যদি আমাদের যে যে জায়গাতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলোতেই, ধরো এখন ইউপি, বারাণসী, তারপরে হচ্ছে মথুরা, এইসব জায়গাগুলোতে পাওয়া যেতে পারে। আবার কোথাও যদি পাওয়া যায় রাজস্থানের দিকে বা এলাহাবাদের দিকে, সরি রাজস্থানের দিকে বা কোথাও পাঞ্জাবের দিকে, তো দ্যাট টাইম ওই জায়গাগুলোও কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারেই আসবে, মানে ওই এডিক্টসটা। তারপরে কি দিচ্ছে, চৌসাদ ইয়োগিনী টেম্পলস এমপি অ্যান্ড ওড়িশা, তার মানে এটা দুটো জায়গাতে আছে। চৌসাদ ইয়োগিনী টেম্পলস ইটস মিন এটা দুটো জায়গাতে আছে। গুপ্তা টেম্পলস মাল্টিপল স্টেটস, উই অল নো। প্যালেস ফর্ট্রেস অফ বান্ডেলস এমপি অ্যান্ড ইউপি, প্যালেস ফর্ট্রেস অ্যান্ড বান্ডেলস, এইগুলো হচ্ছে নামগুলো এর মধ্যে পড়েছে। এই জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্যে যেটা প্যালেস ফর্ট্রেস অফ বান্ডেলস এমপি অ্যান্ড ইউপি দুটো জায়গাতে আছে। গুপ্তা টেম্পল যত যত জায়গাগুলো আছে তত তত জায়গাতেই পাবে, বেশিরভাগটাই নাদার্ন ইন্ডিয়াতেই। অশোকান এডিক্স তো বলে দিলাম। আর এটা কি হচ্ছে, মুদুমালা মেগালিথিক মেনহিস, এটা কি, এক সেকেন্ড, এটা একটু দেখে নিয়ে আমি বলে দিচ্ছি, দাঁড়ো। মুদুমাল, মুদুমাল MUDUMAL, এটাও কিন্তু একটা মেগালিথিক ট্র্যাডিশনের একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা এখানে বলছে মুদুমাল মেগালিথিক মেনহিস, তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে এটা পাওয়া গেছে, কোথায় না, এইগুলোকে বলা হচ্ছে মেনহিস, মতলব মেনহিস যেটা বলা হয় সেটা হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ। কোথাও কোথাও আমরা যখন বিশেষ করে এই পুরুলিয়া বাঁকুড়ার দিকে যখন যাই, তখন যে ন্যাচারাল যে কিছু কিছু স্ট্যাচু বা পাথর কেটে কেটে স্ট্যাচুগুলো বানানো হয়েছে, সেগুলোকে যেমন দেখে থাকি, সেই রকমই দেখতে ওগুলোকে মেগালিথিক পিরিয়ড, মেগালিথিক পিরিয়ডে যখন বানানো সেই জিনিসটা মুদুমাল্লা মেগালিথিক মেনহিস, মেনহিস যেটাকে, এটি মানে লম্বা আকৃতি হয়, আবার ডিম্বাকৃতি হয়ে থাকে, নানা রকম শেপের হয়ে থাকে, ওরকম যে পাহাড় পাথরের স্তম্ভ, সেগুলোকে বলা হচ্ছে মেনহিস। এটা মধুমাল্লাতে পাওয়া গেছে না, মেঘালিথিক পিরিয়ডের, মেঘালিথিক পিরিয়ডে এটা বানানো। যদি বলা যায় সেটা হচ্ছে এক টাইপের রক গার্ডেন টাইপ, মানে রক গার্ডেন মানে পাথরেরই বানানো, তো তো ওর জন্য ওটাকে রক গার্ডেন বলা যেতে পারে। বাট সাইটটার নাম হচ্ছে মুদুমাল মেগালিথিক মেনহিস। মেনহিস মানে কিন্তু আমরা এখানে প্রথমে ভেবে থাকবো অন্য কিছু একটা, মেনহিস কিছু একটা, বাট মেনহিস মানে হচ্ছে পাথরের যে খোদাই করা, বা খোদাই করা, কারণ ওটা ন্যাচারালের কোনো গল্প নেই, খোদাই করা যে স্তম্ভগুলো সেগুলোকে বলা হচ্ছে মেনহিস। নেক্সট, addition of a property of to tentative list of World Heritage Center is mandatory for inscription the World Heritage List in future. কালকেই পড়েছিলাম, টেন্টেটিভ লিস্টে যদি নাম অন্তর্ভুক্ত না করানো যায়, ওয়ার্ল্ড হেরিটেজ যে লিস্ট ইন ফিউচার যে লিস্ট আছে সেটার থেকে যে খরচা বা সেটার যে যেটুকু তারা দিয়ে থাকে অর্থ, সেটাও কিন্তু প্রদান করা যাবে না। ইন ফিউচারে তোমাকে তোমার যে স্টেটে তুমি যদি টেন্টেটিভ লিস্টে নাম এনরোলমেন্ট না করাও, ইন কেস ওগুলোর কোনোটাই ফিউচার লিস্টে নাম এনরোলমেন্ট হবে না। ইন্ডিয়া নাও টোটাল 62 সাইটস,
টোটাল 62 সাইজ, আবারও আমি রাউন্ড ফিগারে বলছি, 62 সাইজ যে কথাটা আছে সেটা কিন্তু ভালো করে মুখস্থ করো, কারণ ইউপিএসসি 62 সাইজ থেকে কোশ্চেন দিয়ে দেবে যে কতগুলো সাইজ আছে। অন দ্য টেন্টেটিভ লিস্ট কতগুলো আছে, টেন্টেটিভ লিস্টের মধ্যে 62 সাইজ, এখনো পর্যন্ত 62খানা নাম নথিভুক্ত করা হয়েছে টেন্টেটিভ লিস্টের আন্ডারে। দ্য টেন্টেটিভ লিস্ট ইনক্লুডস প্রপার্টিজ দ্যাট আ কান্ট্রি ইন্টেন্ডস কনসিডার ফর ইউনেস্কো নমিনেশন। টেন্টেটিভ লিস্ট ইনক্লুডস দ্য প্রপার্টিজ দ্যাট আ কান্ট্রি ইন্টেন্ডস কনসিডার ফর ইউনেস্কো নমিনেশন। যাতে টেন্টেটিভ লিস্টে এনরোলমেন্ট করার একটাই রিজন থাকে, সেটা ইউনেস্কো যাতে ফিউচার লিস্টের জন্য নমিনেশন করতে পারে বা ফিউচার লিস্টে এনরোলমেন্ট করানো যেতে পারে। ওকে, অ্যাজ অফ নাও 43 ইন্ডিয়ান প্রপার্টিজ আর ইনস্ক্রাইব দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট। মানে এইখানে 43 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট হচ্ছে ইন দ্য ফিউচার। দিস ইনক্লুডস 35 ইন দ্য কালচারাল ক্যাটাগরি। আচ্ছা, এর আগেরটার মধ্যে তাহলে দেখো কালচারাল ক্যাটাগরির মধ্যে কোনগুলো পড়লো? অশোকান ইট ইজ কালচারাল ক্যাটাগরি, ইয়োগনি কালচারাল ক্যাটাগরি, টেম্পল গুপ্তা টেম্পল কালচারাল ক্যাটাগরি, অ্যান্ড দ্য বান্ডেলস অ্যান্ড Palace of Fortress of Bundles is an also an cultural category. আর এটা কি মেন হিলস is also an natural, is also an natural, it's not culture. ওখান থেকে তো আমি কোনো কালচার দেখতে পাচ্ছি না, না এদিক থেকে কি জানতে পারছি কালচারাল সম্পর্কে, সোসাইটি সম্পর্কে, তো ইটস কট কালচার। টেম্পলস বলেই দিচ্ছে সিম্বল কালচার, গুপ্তা টেম্পলস মিনিং কালচার, প্যালেস ফর্ট্রেসও বোঝা যাচ্ছে কালচার, কারণ তখনকার সময় রাজা রানীদের যে জিনিসগুলো সেগুলো বোঝা যাচ্ছে, তো কালচারটা এখান থেকে বোঝা যাচ্ছে। এটা কিন্তু কালচার তো হবে না, এটা ন্যাচারালের মধ্যে চলে আসবে। 7 in natural category and mixed category, and 1 is mixed category. World Heritage Committee meeting was for the first time hosted by India 2024. World Heritage এর এই বছর মিটিংটা আগের বছর 2024 এর ফার্স্ট টাইম হোস্টেড করেছে ইন্ডিয়া। ওকে, এই কোশ্চেনটাও কিন্তু দিতে পারে, হয়তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের কিছু একটা সাইডের নাম দিল বা দিলই না, দিয়ে দিল যে টেন্টেটিভ লিস্টে কতগুলো লিস্ট আছে, কতগুলো ফিউচার লিস্টের নাম আছে। 62 সাইটস হচ্ছে টেন্টেটিভ লিস্টে নাম নথিভুক্ত করা হয়েছে, আর তারপরে কি 43 প্রপার্টিজ অলরেডি নথিভুক্ত হয়ে আছে। তারপরে কি দিয়ে দেবে, ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এই বছর কে হোস্ট করেছিল, এই বছর হোস্ট করেছিল ইন্ডিয়া। নেক্সট, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 15 মার্চ। প্রত্যেকেই জানি ওয়ার্ল্ড কনজিউমার রাইটস, আমাদের কিছু না কিছু যখনই কিছু প্রবলেম হয় স্বাভাবিকভাবেই, যদি আমরা বাইরে কোথাও ঘুরতে যাই, যদি আমাদের থেকে হোটেল ভাড়া থেকে সমস্ত কিছু, বা সামহাউ রিসেন্টলি আমি একটা ম্যাগাজিন না কিছু একটা সোশ্যালে পড়ছিলাম যে খাবারের দাম বাড়া, কোনো একটা হোটেলে গেছে তো তার উপর এক্সট্রা ট্যাক্স নেওয়াতে, তো তুমি যদি কনজিউমার রাইটসে ফোন করে দাও সাথে সাথে তারা স্টেপ নেবে। তো ইটস ভেরি গুড ফর আস and very helpful for us. World Consumer Rights Day is observed annually on March 15. It reminds the years of need for consuming rights and protection. এটা আমাদের কি জন্য দরকার বা কি মনে করায় যে কনজিউমার রাইটস, আমাদের যে জনগণ, আমাদের যে কনজিউমার যারা জিনিস কনজিউম করছি, তো তাদের যে প্রোটেকশনের জন্য একটা রাইটসের খুব দরকার, নাহলে যে যার মতো সেটাকে ইউজ করবে না। This day gives us an opportunity to promote the basic rights of all consumers and encourage those rights to be respected and protected. এটা আমাদেরকে যে সুযোগটা দেয়, এবং এটা কি প্রমোট করতে বলে, এটাকে কি করতে বলে, যে না বেসিক রাইটস, আমাদের যে বেসিক রাইটস সেটা যাতে সুরক্ষিত থাকে, এবং রাইটস গুলোকে আমরা নিজেদের মানে শ্রদ্ধার সাথে আমরা যাতে মেনে চলি, যে এমন নয় যেটা ওটাকে মিসইউজ করছি। Respect to be respected and protected. World Consumer Rights was first observed in 1983. The theme of your World Rights Consumer Rights 2025 is a just transition to sustainable lifestyle. A just transition to sustainable lifestyle. আমাদের এই জীবনযাত্রার মান ঠিক রাখার জন্য একটা সঠিক মাত্রা নির্ধারণ করা, ট্রানজিশন, সঠিক যেটা বলি না ট্রানজিট করা, একটা সঠিক অ্যামাউন্ট রাইটস, যেটাকে এখানে রাইটসটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ট্রানজিশন, আর জাস্ট ট্রানজিশন টু সাস্টেনেবল লাইফস্টাইলস। আবার দিয়ে দিচ্ছি কিন্তু থিম, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস 2025 থিম কি না, আর জাস্ট ট্রানজিশন টু সাস্টেনেবল লাইফস্টাইল, আমাদের জীবনযাত্রার যে মান নির্ধারণ করার জন্য একটা সঠিক মান নির্ধারণ করা। This theme reflects the urgent need to make sustainable and healthy lifestyle choices available, accessible and affordable for all consumers.
দিস থিম, এই থিম কি রিফ্লেক্ট করছে, কি প্রতিফলন করছে বা প্রতিসরণ যেটাই বলবে না কেন, মেক সাস্টেনেবল অ্যান্ড হেলদি লাইফস্টাইল, আমাদের যে উপযুক্ত বা পাতি বাংলায় বলতে গেলে টিকে থাকার জন্য টেকসই, উপযুক্ত এবং একটা মানে হেলদি স্বাস্থ্যকর পরিবেশ, চয়েসেস অ্যাভেলেবেল, প্রচুর চয়েসেস থাকবে এর জন্য, অ্যাভেলেবেল চয়েসেস, অ্যাক্সেসিবল, প্রাচুর্য প্রচুর থাকবে, অ্যান্ড অ্যাফোর্ডেবল ফর অল কনজিউমার, এবং প্রত্যেকে যাতে গ্রহণ করতে পারে। এমন নয় যে এখানে শুধুমাত্র আম্বানি অ্যান্ড বিড়লা ক্লাসই বিলং করবে, দেয়ার ইজ নো নিউ মিডল ক্লাস ফ্যামিলি, যাতে প্রত্যেকেই বিলং করতে পারে, প্রত্যেকেই সমস্ত কিছু সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, এবং প্রত্যেকেই তাদের যে আমাদের প্রত্যেকেরই লাইফে ইয়ে থাকে যে আমিও লাক্সারিয়াস টাইপে থাকবো বা সাম হাও, বাট যখন কেউ পারে না মানে এই নয় তাকে আমি তার স্ট্যান্ডার্ড দেখাবো, তাকে আমি ছোট করবো, নাথিং এলস। আজকে আমার কাছে দ্যাটস ওয়াই আমি নিজে বিশ্বাস করি কিছুটা হলেও চারবাক ফিলোসফিতে, যে বাবু চারবাকের থেকেও বেশি ভালো হয় যদি বলা যায় চারবাকে, যেটা মেনে থাকি আজকালকার দিনে আমাদের লাইফে চারবাক ফিলোসফিটা বেশি মেনটেন করা দরকার যা অবস্থা, বাট সামহাও কোথাও না কোথাও বুদ্ধিস্ট ফিলোসফিটা খুব এই দিকগুলোর জন্য খুব দরকার, যে যে জিনিসটা আমি আজকে ভাবছি খুব নতুন বা এই খুব মূল্যবান, চোখের যে একটা পলক পরে সাথে সাথে ওটা পূরণ হয়ে যাচ্ছে। তো বৌদ্ধ ফিলোসফিতে ওর জন্যই বলে যে কোনো কিছুর উপর বেশি মায়া রাখা ভালো নয়। Next, this year's campaign highlights the ways to achieve sustainable lifestyles and calls for stronger consumer protection and empowerment worldwide. This year campaign, এই বছরের ক্যাম্পেইনের কি হাইলাইট মানে প্রধান দিক কি to achieve sustainable lifestyles and calls for stronger consumer protection and empowerment worldwide. Calls for stronger consumer protection, consumer protection এর জন্য যে স্ট্রং বলতে শক্তিশালী একটা পরিকাঠামো গড়ে তোলা, অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, এবং সব চারিদিকে এটার যে একটা ক্ষমতা সেটা ছড়িয়ে দেওয়া মানে বিস্তৃত করা। দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 provides for a 3-tier quasi judicial machinery. কোশ্চেন আসবে এখান থেকে, হোয়াট ইজ কোয়াসি জুডিশিয়াল মেশিনারি বা মেশিন, কোয়াসি জুডিশিয়ালটা কি? ইউপিএসসি কোশ্চেনটা করবে কিন্তু কনজিউমার রাইটস তো ছোড়ো, কনজিউমার রাইটস এর হয়তো দু চারটে একটা লাইন দিয়ে দিল, তারপরে দিয়ে দেবে কোয়াসি জুডিশিয়াল। কোয়াসি জুডিশিয়ালটা কি? আর এছাড়াও আরেকটা জিনিস সেটা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডির মধ্যে এক্সাম্পল অফ কোয়াসি জুডিশিয়াল বডি। কোয়াসি জুডিশিয়াল যদি আধা বিচারিক, যেটা আমরা বলে থাকি আধা বিচারিক, তো আধা বিচারিক বলতে কি বোঝায়? বোঝায় যে এমন একটা সংস্থা বা এমন একটা সংস্থায় বলবো সংস্থা যা আদালত মানে কোন রকম লিগাল না হলেও, ইলিগাল কাজকর্ম না হলেও কিন্তু লিগালের মতোই ক্ষমতা রাখে, ঠিক আছে, আদালতের মতোই ক্ষমতা রাখে, এটাকে বলা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডি। কোয়াসি জুডিশিয়াল বডি কি কি? সেন্ট্রাল ভিজিলেন্স কমিটি, সিভিসি, সেবি, আর কি কি আছে? সিভিসি আছে, সেবি আছে, মনে করো নীতি আয়োগ, সিভিসি থাকতে পারবে, তারপরে আছে কনজিউমার রাইটস, এগুলো সবগুলোই কিন্তু ও শিট কোয়াসি জুডিশিয়াল বডি। না, নীতি আয়োগ হচ্ছে নন স্ট্যাটিউটরি বডি, নীতি আয়োগ স্ট্যাটিউটরি বডি। অনেক সময় কিন্তু কোশ্চেন দিয়ে দেয় স্ট্যাটিউটরি বডি আর কোয়াসি জুডিশিয়াল বডি। স্ট্যাটিউটরি বডির আন্ডারে আরবিআই এইগুলো পড়ছে, আর কোয়াসি জুডিশিয়াল বডির আন্ডারে সিভিসি পড়ছে, কনজিউমার রাইটস প্রোটেকশন ইয়ে পড়ছে, এইগুলো হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডি। আচ্ছা, কি দিচ্ছে তারপর? ডিস্ট্রিক্ট, আচ্ছা, দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 provides for a 3-tier quasi judicial machinery at district, state and central levels, commonly known as the consumer commission for the protection rights consumer, মানে consumer commission is a quasi judicial body, consumer commission is a quasi judicial body with along with CVC, দুটো মনে রাখবে।
কারণ অনেক এক্সাম্পল যদি দিয়ে দিতে হয় বাই চান্স, দেয় না তবুও মনে রাখাটা বেটার নিজেদের রিমেম্বার রাখার জন্য। আরেকটা কি দিয়েছে, এটা কোথায় কোথায় কনজিউমার রাইটসটা আরোপিত করবে, কনজিউমার কমিশন থাকবে ডিস্ট্রিক্ট, স্টেট অ্যান্ড সেন্ট্রাল লেভেল। ঠিক আছে, ডিস্ট্রিক্ট, স্টেট অ্যান্ড সেন্ট্রাল লেভেল কমনলি নোটস অ্যাজ কনজিউমার কমিশন। তিনটে জায়গাতেই যে এই কনজিউমার রাইটস সংক্রান্ত যারা যারা ডিপার্টমেন্ট থেকে থাকে তাদের সবগুলোকে একসাথে কনজিউমার কমিশন হিসাবেই বলা হয়ে থাকে, বিকজ অফ প্রোটেকশন অফ দ্য রাইটস অ্যান্ড কনজিউমার। কনজিউমারদের রাইট প্রোটেকশন করে, তাদের সঠিক ঠিকঠাক কনজিউমার রাইট হচ্ছে কিনা, বা দোকানদাররা কোন রকম, দোকানদার কেন সমস্ত ব্যবসায়ী মানুষজনকে ঠকাচ্ছে কিনা তাদের জন্য দেখভাল করার জন্য। 10th edition of Raisina Dialogue inaugurated by PM Modi in New Delhi. What is Raisina Dialogue? Can anyone guess? What is Raisina Dialogue? রাইসিনা ডায়ালগ কিন্তু এটা ইন্ডিয়ারই হেল্ড, মানে মানে পুরোপুরি ইন্ডিয়া থেকেই এটা অর্গানাইজ করা হয়ে থাকে, এটা কিন্তু অন্য কোনো ইয়ে থাকে না। কারণ হচ্ছে ইন্ডিয়ার ফরেস্ট মিনিস্ট্রি আর হচ্ছে অবজারভার অফ রিসার্চ ফাউন্ডেশন, এই দুটো মিলে এই রাইসিনা ডায়ালগটাকে হেল্ড করে থাকে। ঠিক আছে, এটা পুরোপুরি এভরি ইয়ার রাইসিনা ডায়ালগ, রাইসিনা কনফারেন্স হেল্ড হয় দিল্লিতে। কবে এটা ইয়ে হয়েছিল দিয়ে রেখেছি এখানে, 2016। হ্যাঁ, সিন্স 2016 থেকে এখানে রাইসিনা ডায়ালগ স্টার্ট হয়েছে। এটার মেইন টার্গেট হচ্ছে জিও পলিটিক্স, এটার মেইন টার্গেট হচ্ছে জিও পলিটিক্স। আচ্ছা, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আর ওআরএফ মানে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, এই দুটোর কোলাবোরেশনে এটা তৈরি হয়েছিল। আর এটা কি 1990-তে যদি বলা হয়, এটা প্রথম মানে শুরু হয়, মানে এই ইন্টারন্যাশনাল ইস্যুর ওপর এই কাজগুলো শুরু হয় 2016 থেকে, বাট এটা প্রথম ফাউন্ডেড যদি হয় সেটা হচ্ছে 1989 খ্রিস্টাব্দে, সাপোর্ট অফ দ্য আম্বানি ফ্যামিলি অ্যাজ আ বিহাফ অফ রিলায়েন্স। ঠিক আছে, এদের হয়েই যাতে ফরেন ইস্যু ইন্ডিয়ার সাথে, ফরেনদের সাথে ইন্ডিয়াদের বিজনেস মিনিস্ট্রি, বিজনেসের একটা ইম্প্যাক্ট ভালো পড়ে, তাই জন্য সেই 2016 থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এইগুলোকে অর্গানাইজেশনটাকে প্রতি বছর হেল্ড মানে অনুষ্ঠিত করায়। এবং জিও পলিটিক্স থেকে শুরু করে ইন্ডিয়ার সাথে আলাদা আলাদা যে কান্ট্রির বিজনেস গুলো চলছে তাদের কি ইম্প্যাক্ট পড়ছে, ইকোনমিক ইম্প্যাক্ট থেকে, কালচারাল ইম্প্যাক্ট থেকে, এডুকেশন, সোশিও কালচার, সমস্ত কিছুর ইম্প্যাক্ট নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। কত ইম্প্রুভ হয়েছে সেটার উপর দিয়ে দিচ্ছে এখানে। 10th edition of the Raisina Dialogue inaugurated by the PM Modi in New Delhi. Inaugural session in Raisina Dialogue 2025 was joined by PM of New Zealand Christopher Luxon. কে জয়েন করেছিল এবছর? PM of New Zealand Christopher Luxon as the chief guest. The 3-day Raisina Dialogue being held from 17 March to 19 March. This year theme Raisina Dialogue is Kal Chakra. This year theme is Kal Chakra. আমি কিন্তু বারবার বলছি এই বছর ইউপিএসসিতে একটা না দুটো কিন্তু থিম থাকবেই, কারণ যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়াচ্ছি এই কদিনে প্রত্যেকটাতে বেশিরভাগ কোশ্চেনে কিন্তু থিম ছিল। থিম না, উইদাউট থিম কিন্তু কোনো টপিক এখানে আসছে না। তো বি কেয়ারফুল, প্রত্যেকটা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করো তখনই রিভিশন করবে যে যে কমিটি হয়েছে বা যারা যে এখানে ফাউন্ডেশন কোর্স এস্টাবলিশ করেছে, বাট সাম হাউ কোনো একটা অর্গানাইজেশন কিছু স্টার্ট করেছে, তাদের থিম কি ছিল, তাদের থিম কি ছিল, কালকেও পড়েছি অ্যান্ড আজকেও পড়াচ্ছি, আবারও বলছি রাইসিনা ডায়ালগের এবছরের থিম কি? কাল চক্র, মানে পিপল, পিস অ্যান্ড প্ল্যানেট, মানুষজন, তার সাথে শান্তি এবং তার সাথে আমাদের যে প্ল্যানেট ধরিত্রী, তার মানে এক তো হচ্ছে পিপল, ট্রেডিং, পিস, সোসাইটি, মানে যেটা এখন হেলথ ইস্যু চলছে না, মেন্টালি পিস, বা আমাদের যেটা সমস্ত জায়গাতে এখন এই টপিকটা খুব হচ্ছে, মেন্টাল স্ট্যাবিলিটি বা মেন্টাল যে পিস আমাদের দরকার পড়ে, ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। তো এই সংক্রান্ত একটা টপিক আসতে পারে, এটা সোসিওলজি রিলেট করছে। আরেকটা কি দিচ্ছে? প্ল্যানেট, দ্যাটস মিন এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে এখানে চলে আসলো কি কি লিঙ্ক করে রাখো, এনভায়রনমেন্ট মানে যতগুলো এনভায়রনমেন্টাল কনভেনশন থেকে শুরু করে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থেকে শুরু করে, কার্বন নিউট্রালিটি থেকে শুরু করে, এভরিথিং হ্যাভ টু ইনক্লুডেড, কারণ প্ল্যানেট
প্ল্যানেট থেকে করতে হবে না, সংরক্ষিত করে রাখতে হবে, পৃথিবীটাকে সংরক্ষিত করে রাখতে হবে। যাতে পৃথিবী সংরক্ষিত করা যায় তার মধ্যে কি আসবে, এনভায়রনমেন্ট আসবেই। তো এনভায়রনমেন্টের মধ্যে এই পয়েন্টগুলো এখানেই আসবেই। তো 3টে পয়েন্ট মানেই আমাদের পুরো সিলেবাস, কিন্তু সিলেবাস তো বললে পুরোটা তো নয়, মেন টপিক যেখান থেকে কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি থাকে। Representatives from 125 countries are taking part of the 10th Raisina Dialogue। অনেক সময় কিন্তু কোশ্চেন দিয়ে দেয় কতগুলো কান্ট্রিজ এসছে, 125 countries। More than 300-500 participants are joining the dialogue in person। কতজন পার্টিসিপেন্ট এখানে জয়েন করেছিল? 3500-এর ওপরে। During the Raisina Dialogue 2025 conversation will be held across 6 pillars। Raisina Dialogue কি? হ্যাঁ, ডিউরিং দ্য 2025 হেল্ড অ্যাক্রস 6 পিলার। যতগুলো আমাদের 6 পিলার্স বলতে থাকে, সোসাইটি নিয়ে যে পিলার্স থাকে সেইগুলো, যে সমস্ত রকম ক্রাইটেরিয়া নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। রাইসিনা ডায়ালগ কি? ইট ইজ বিং হেল্ড annually since 2006। it is multilateral conference organized discuss international issues। যা ইন্টারন্যাশনাল ইস্যুস হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির সাথে, প্রত্যেকের বা ইন্ডিয়ার সাথে অন্যান্য কান্ট্রি, সমস্ত কান্ট্রির এখানে এটা নিয়ে আলোচনা করা হবে। ইট ইজ এ ফ্ল্যাগশিপ কনফারেন্স ইন্ডিয়া অন জিও পলিটিক্স অ্যান্ড জিও ইকোনমিক্স। একটু আগেই বললাম, ইট ইজ এ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অন জিও পলিটিক্স অ্যান্ড জিও ইকোনমিক্স। ইট ইজ অর্গানাইজড বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। এটা কবে থেকে? সিন্স 2016 থেকে, 2016 থেকে এই অর্গানাইজটা কারা কারা করছে? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। ওকে, এরা এটা অর্গানাইজ করছে। নেক্সট, UN80 initiative has been announced to improve efficiency in the UN work। UN80 initiative has been announced to improve efficiency in the UN work। UN Secretary General Antonio Guterres has announced new initiative in UN80 to improve efficiency the United Nations work। Excellent. The international এটা UN80 দ্যাটস মিন ইজ দ্য ইন্টারনাল টাস্ক ফোর্স। ঠিক আছে, এটা তারই ডিপার্টমেন্টের, মানে সেটার আন্ডারই চলছে। আন্ডার দ্য UN80 ইনিশিয়েটিভস প্রপোজাল উইল বি মেড দ্য র্যাপিডলি আইডেন্টিফাই এফিসিয়েন্সি অ্যান্ড ইমপ্রুভমেন্ট দ্য ওয়ে UN ওয়ার্ক। যেভাবে ইউনাইটেড নেশন কাজ হয়, ইউনাইটেড নেশনের ইন্টারন্যাশনাল টাস্ক ফোর্স, সেটা মানে যাতে আরো ইমপ্রুভ করা যায় এবং র্যাপিডলি দ্রুত আইডেন্টিফাই করতে পারে যা যা ইস্যু হচ্ছে, সেটার উপরেই UN80 ইনিশিয়েটিভস এর প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। ইট উইল অলসো রিভিউ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য অল ম্যান্ডেটস গিভেন দ্য UN মেম্বার অ্যান্ড স্টেটস। এবং এটা কি না, যে কাজগুলো করছো বা যে কিছু প্রবলেম বলছি, UN80 ইনিশিয়েটিভস যে কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো যখন লঞ্চ হচ্ছে তার রিভিউ পর্যন্ত নেওয়ার কথা বলা হয়েছে বাই দ্য ইউনাইটেড মেম্বার স্টেটস। UN মেম্বার স্টেটসের, UN মেম্বারের যা স্টেটসের যারা মেম্বার আছে তাদের প্রত্যেকের যে ক্রাইটেরিয়া, ধরো কিছু একটা ক্রাইটেরিয়া আছে তো সেটা আমি ইমপ্লিমেন্ট করেছি, তো সেটার উপর পজিটিভ নেগেটিভ সমস্ত রিভিউগুলো নেওয়ার কথা বলা হয়েছে। দ্য UN জেনারেল অ্যাসেম্বলি অ্যাপ্রুভ $3.70 billion বাজেট ফর দ্য ইউনাইটেড নেশনস ফর 2025। The USA is the single largest financial contribution to the UN। The General Assembly, United Nations এর যে জেনারেল অ্যাসেম্বলি থাকে, তার 3.70 billion budget for the United Nations for 2025। The US is the single largest contribution to the UN। সে মানে US সব থেকে বেশি, USA ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটাতে পুরোপুরি ইউনাইটেড নেশনসে সব থেকে বেশি কন্ট্রিবিউট করে থাকে। ফর দ্য ফিসক্যাল ইয়ার 1st July to 2024 to 30 June 2025 approved budget for UN peacekeeping and operation $5.6 billion। 1st July 2024 to 30 June 2025 approved budget। 30 June 2005 কি করে দেয় ও?
1 জুলাই 2003 হবে, আর এটা 2004 হতে পারে। অ্যাপ্রুভ বাজেট এখনো তো ইয়ে করেনি, 30 জুন অ্যাপ্রুভ বাজেট ফর ইউএন পিস কিপিং অপারেশন $5.6 বিলিয়ন। ইন্ডিয়া পেড USD ডলার কত 7.64 মিলিয়ন টু ইউনাইটেড নেশন রেগুলার বাজেট। ইন্ডিয়া পেড কত করেছে 37.64 ইউনাইটেড নেশন রেগুলার বাজেটে এত পেড করেছে ফর 2025 এর জন্য। এটা এই পয়েন্টটা আমরা আমাদের ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ বা ইন্ডিয়ান ফরেন কোশ্চেনে ইনক্লুড করতে পারি। এটা UN80 ইজ আ বেসিক্যালি ইন্টারনাল টাস্ক ফোর্স, যেটা কার আন্ডারে চলছে, ইউনাইটেড নেশনস আন্ডারে, এবং কে সব থেকে মানে সব থেকে বেশি কে দেয় পয়সা ডিপোজিট কে করে, সেটা হচ্ছে USA বা US, যেটা যাই বলে থাকো না কেন। ইনিশিয়েটিভ টু যে যা যা কাজ ইউনাইটেড নেশনে যা যা শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলী ওয়াইজ যে ক্রাইটেরিয়াগুলো আছে, সেই কাজগুলো আদৌ হচ্ছে কিনা, যাতে র্যাপিডলি কার জন্য কোনো একটা স্টেটে কোনো প্রবলেম হলো, ধরো সেই UN এর মেম্বার আছে, বাট ইন কেস সেই জায়গাতে তুমি UN এর আদার্স মেম্বার সেভাবে কোনো নজর দিল না বা সেভাবে কোনো স্টেপ নিল না, তো সেই জায়গাতে UN কে করতে হবে র্যাপিডলি কোনো না কোনো একটা স্টেপ নিতে হবে। লাইক দ্যাট রাশিয়া আর ইউক্রেনে যখন যুদ্ধটা হলো, রাশিয়া যখন কাজ করছে তখন USA, মানে যেহেতু USA প্রচুর ডিপোজিট করে, তো স্বাভাবিকভাবে USA একটা আলাদাই ক্ষমতা থাকবে। তো USA যখন ফার্স্ট স্টেপ নিচ্ছে, তো সেই রকম ভাবেই যে র্যাপিডলি কোনো একটা স্টেপ নিতে হবে, সেটা ডিসিশন ওয়াইজ হোক বা সামহাও কোনো অন্যভাবেই তাকে স্টেপটা নিতে হবে। তো তার জন্য যে এফিসিয়েন্সি কার্যকারিতাটা রাখার দরকার, সেটা রাখার জন্যই এত টাকা ইনভেস্ট করা হয়েছে। কাদের দ্বারা ম্যান্ডেট, আরেকটা কি, যা তোমরা যে কাজ করছো ইন্টারনাল টাস্ক ফোর্স সেটা যে কাজ করেছে বা সেটার পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু রিভিউ কারা কারা দেবে না, UN মেম্বার্স, যারা যারা ইউনাইটেড নেশন মেম্বার্সের আন্ডারে রয়েছে তারা এর রিভিউটা দেবে। নেক্সট, Union Ministry for Railway announced the electronics component technology, the Hyperloop project will be developed at the internal coach factory. আগে একবার পড়ছিলাম হাইপারলুপ টেকনোলজি সম্পর্কে, এবারে কিন্তু নিউজটা পুরোটাই এসছে। ইন্ডিয়ান রেলওয়ে হাইপারলুপ টেকনোলজি ইউজ করছে না কিসের জন্য, ইন্টারনাল কোচ ফ্যাক্টরি ICF চেন্নাই ট্রেনগুলোতে, ICF যে আমাদের কোচ থাকে সেটাতে। Union Ministry of Railway announced the electronics component technology and Hyperloop project will be developed at the internal coach factory in Chennai. Avishkar Hyperloop is the student team of IIT Madras. আমরা এর আগের দিন একটা পড়েছি IIT মাদ্রাসের স্টুডেন্ট কিভাবে তারা হাইপারলুপ প্রজেক্টটাকে লঞ্চ করছে বা কিভাবে এটা ইউজ করা যায় সেটাই। Doing indigenous design and development for building first ever self-propelled completely autonomous hyperloop pod of India. But হাইপারলুপ আইডিয়াটা কিন্তু প্রথম এসছে যদি বলা যায়, মানে প্রথম এই কথাটা অ্যাজ আ ফ্যামিলি করে তোলে আমাদের সাথে হাইপারলুপ টেকনোলজি নিয়ে, সেটা কিন্তু ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। ওকে, হাইপারলুপ কথাটা কিন্তু প্রথম, মানে কোথায় গেল হাইপারলুপ, এই যে হাইপারলুপ কথাটা কিন্তু প্রথম ডিসকভার বা প্রথম এই কথাটার সাথে ফ্যামিলি, এটা দিয়েও যে কাজ, মানে টেকনোলজি ন্যাচারালি হাইপারলুপ ইজ রিলেটেড উইথ মানে এয়ারফোর্স বা এয়ার সংক্রান্ত জিনিসগুলোতে, কারণ যত মানে বায়ু সংক্রান্ত জিনিসগুলোতে এটার কাজ বেশি ভালো হয়। তাছাড়া এটা দিয়েও ইন কেস ভ্যাকিউম, যেটা আমরা বলে থাকি ভ্যাকিউম টিউবের মধ্যে যে কাজ করানো যেতে পারে, সেই আইডিয়াগুলো কিন্তু প্রথম ডিসকভার করা হয় স্পেসএক্স, এলন মাস্কের কোম্পানি থেকে, এলন মাস্কের ইনস্টিটিউশন থেকে বা এলন মাস্ক নিজেরই। তো এখানে দিচ্ছে হাইপারলুপ ইজ a students of team IIT Madras doing indigenous design and development for building the first ever self-propelled completely autonomous hyperloop pod of India. Autonomous hyperloop pod of India. The entire testing system of our hyperloop transportation has been developed using the indigenous technologies. The 410-meter long hyperloop test tube located at IIT Chennai is the largest hyperloop tube test facility in Asia. Which center is the largest hyperloop tube test facility in Asia? It's IIT Chennai. Longest কত 410 মিটার লং হাইপারলুপ টেস্ট টিউব লোকেটেড IIT চেন্নাইতে রয়েছে। Another 40 meter will be added and there will be become the longest in the world. The railway minister has been providing financial funding and technical assistance in the hyperloop project. Which minister are conduct by which ministry, under the which ministry?
is the Ministry of Provincial Funding, the Technical Assistant, Ministry of Railway, and Ministry of Railway providing financial funding, and also including Ministry of Finance আছে এর মধ্যে, আগের দিন পড়েছিলাম, Technical Assistant and the Hyperloop project দিয়ে দিচ্ছে। what is Hyperloop? The fifth mode of transport, ট্রান্সপোর্টের ফিফথ মোড, ট্রান্সপোর্ট করানোর জন্য ফিফথ মোডটাকে বলা হচ্ছে হাইপারলুপ। often refers Hyperloop ultra high speed transportation system using vacuum tubes and pods achieve speeds over 1000 কিমি পার আওয়ার, পার আওয়ারে 1000 কিমির উপরেও যেতে পারে, সেই রকম স্পিড যে ভ্যাকুয়াম, সেই রকম স্পিডেরই ট্রান্সপোর্ট, আলট্রা হাই স্পিড ট্রান্সপোর্ট, যেটা ভ্যাকুয়াম টিউবের মধ্যে, মানে টিউবের সংলগ্ন যে নালার মধ্যে, যে নালা টাইপই দেখতে, যে গোল গোল টাইপ ভ্যাকুয়াম এবং পাহাড়ি এরিয়া যে খালগুলো করা হয়ে থাকে, সেই রকম যে টিউব, তার মধ্যে দিয়ে এটা যেতে পারবে, এই স্পিডে যেতে পারবে 1000 কিলোমিটার উপরে। এলন মাস্ক ফাউন্ডার SpaceX প্রপোজ দ্য আইডিয়া, আমি বললাম প্রপোজ দ্য আইডিয়া হাইপারলুপ টু দ্য ওয়ার্ল্ড ইন 2013 থ্রু আ হোয়াইট পেপার হাইপারলুপ আলফা। কি না, থ্রু কিসের মাধ্যমে জানিয়েছিল? থ্রু আ হোয়াইট পেপার হাইপারলুপ আলফা। Hyperloop technology টা কি? Under this technology, the capsules called pods float at a high speeds using contactless levitation and electromagnetic propulsion systems along with the aerodynamic drag. Aerodynamic drag বলতে কি দিচ্ছে এখানে? The force that is faced by the vehicle, it moves through the air. বায়ুর সাথে যে ফোর্সটা, যখন আমরা যাচ্ছে, যে হাওয়ার যে একটা চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপে যে ভেহিকল যেতে পারে, সেটার উপরেই বলা হচ্ছে এরোডাইনামিক র্যাগ। এরোডাইনামিক র্যাগের এটা মানে হচ্ছে দ্য ফোর্স দ্যাট ইজ ফেস দ্য ভেহিকল, ইটস মুভ থ্রু দ্য এয়ার। নেক্সট, হাইপারলুপ ইজ বেসড অফ দ্য প্রিন্সিপাল অফ ম্যাগনেটিক লেভিয়েশন। এটা কি প্রিন্সিপালের উপর বেসড? দ্য ম্যাগনেটিক, চৌম্বকের লেভিয়েশনের উপর এটা প্রিন্সিপাল, এটা মানে প্রধান, এটা প্রিন্সিপাল বা প্রধান সত্তা যেটা বলে থাকি। দ্য প্রিন্সিপাল স্টেটস দ্য ভেহিকল ক্যান বি সাসপেন্ডেড অ্যান্ড প্রপেলড গাইডেন্স ট্র্যাক মেড উইথ ম্যাগনেটস। দ্য প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য ভেহিকল ক্যান বি suspended and propelled on a guidance track with a magnet. Hyperloop capsules may travel free friction and aerodynamic drag with a high speed. Hyperloop capsule may travel free friction and aerodynamic drag at a high speed. The whole Hyperloop system is powered by the solar panels mounted on the top of the low pressure tube. কোথায় কি করতে হবে? যে সোলার হাইপারলুপ সিস্টেমটাকে পাওয়ার দ্য সোলার প্যানেল, যে টিউবটা বা যেটার মধ্যে দিয়ে যাচ্ছে, টপ অফ দ্য হাইপার টিউবের উপরে সোলার প্যানেল লাগিয়ে রেখে এই হাইপারলুপ প্রজেক্টর সিস্টেমটাকে, এটাকে চালু করতে হবে। কারণ অবভিয়াসলি সব জায়গায় তো ইলেকট্রিসিটি এখনো পর্যন্ত, মানে যে ভ্যাকিউম টিউবের কথা বলা হচ্ছে, সেখানে যদি ম্যাগনেট আর সোলার পাওয়ার দিয়ে কাজ করতে হবে, অন্যান্য যে ইলেকট্রিসিটি বা যেগুলো দরকার থাকে সেগুলো হয়তো এখানে অতটাও কার্যকারিতা হবে না। নেক্সট, অ্যাডভান্টেজ অফ দ্য হাইপারলুপ ট্রান্সপোর্টেশন, ফাস্টার ট্রাভেল। Hyperloop could drastically reduce commute times, covering 60 km in just 15 minutes. Oh my god, 16 km in just 15 minutes. Metro integration, high-speed corridors can seamlessly connect with existing metro rail networks. Metro integration, high-speed corridors, যেখানে যেখানে high-speed corridors গুলো থাকে, সেগুলো easily connect করতে পারবে metro নেটওয়ার্কের সাথে। Sustainability, operating in the vacuum cell tubes, Hyperloop supports India's green transport goals with enhanced Okay. India's for this stuff. Operating in vacuum cell tubes, Hyperloop supports India's green transport goals with enhanced energy efficiency. সাস্টেনেবিলিটি যদি দেখা যায়, মানে কতটা এটা আমাদের কার্যকারিতা করতে পারে, আমাদের যে ইন্ডিয়ার এখন গ্রিন ট্রান্সপোর্ট, যে আমরা এর আগের দিন না তার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ছিলাম, গ্রিন ট্রান্সপোর্ট মিশন, জিরো কার্বন মিশন, গ্রিন ট্রান্সপোর্ট। তো সেই জায়গাতে গ্রিন ট্রান্সপোর্ট গোলস উইথ এনহান্স, আগের দিনই তো বলছিলাম হাইড্রোজেন চালিত ট্রেন, ফার্স্ট টাইম
স্টার্ট করবে ইন্ডিয়া, তো সেটা ক্ষেত্রে এর কার্যকারিতা প্রচুর এনহ্যান্স মানে বাড়াবে। রেজিস্ট্যান্স টু আর্থকোয়েকস অ্যান্ড ওয়েদার টু নো ট্রাফিক প্রবলেমস কস্ট অফ দ্য হাইপার লুপ ইজ লো। রেজিস্ট্যান্স টু আর্থকোয়েকস অ্যান্ড ওয়েদার নো ট্রাফিক প্রবলেমস, অবভিয়াসলি ভ্যাকিউম টিউব মানে মাটির তলাতে যদি যেতে হয় সব জায়গাতেই, তাহলে এটা ট্রাফিক প্রবলেমসও কিছুটা হলেও কমাবে। এবং যদি আন্ডার মানে ওপর দিয়েও যায়, বিশেষ করে জায়গা একদমই ন্যারো স্পেসের মধ্যে দিয়ে যাবে, তো সেইখানে ট্রাফিক প্রবলেমস হবে না। ওয়েদার ডিপার্টমেন্ট আর্থকোয়েকস সেগুলোরও কার্যকারিতা থাকবে। কস্ট অফ দ্য হাইপারলুপ ইজ লো, কিছুটা হলেও কম পড়বে। আচ্ছা, রাইজিং অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার। ইউনাইটেড নেশন মেট্রোলজিক্যাল এজেন্সি হ্যাজ প্রেডিক্টেড দ্যাট দ্য অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার উইল রিচ the highest level ever by 2024 due to increase in the level of greenhouse gases, which has accelerated the loss of glaciers and sea ice. United Nations Meteorological Agency has predicted that average global temperature will reach highest level by 2024. ইউনাইটেড নেশন মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কি প্রেডিক্ট করেছে না, গ্লোবাল টেম্পারেচার বেড়েছে হাইস্ট লেভেল 2024-এ সব থেকে বেশি বেড়েছে। তা কি ইনক্রিজ করেছে, লেভেল অফ গ্রিনহাউস গ্যাসেসের পরিমাণ বাড়িয়েছে, যার ফলে গ্লেশিয়ার্স অ্যান্ড সি আইস সমুদ্রের যে গ্লেশিয়ার সেগুলো লস মানে কিছুটা হলেও তার ক্ষতি হয়েছে। অ্যাজ পার দ্য ইউএন weather bodies surge the greenhouse gas level, accelerating glacier and sea ice loss, raising sea levels মানে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে, যার ফলে কিছুদিন আগে একটা নিউজ পেপারে পড়ছিলাম, যার ফলে আজ থেকে 50 বছর পর এই যে কোস্টাল এরিয়া যেগুলো মালদ্বীপস বলো, লক্ষদ্বীপ, এই জায়গাগুলো কিন্তু আর থাকবে না, সমুদ্রের তলায় থাকবে। তো তাই জন্যই বলছে বারবার করে, আজকাল নিউজ পেপারে হোক ম্যাগাজিনে বেশি পড়া যায়, এনভায়রনমেন্টের যে ম্যাগাজিনটা আছে, তো সেখানে বলে যে প্রত্যেকটা কান্ট্রিরই এক তো গ্রিন হাউস গ্যাস এগুলো তো বাদই দাও, মরিশাস বলো, কোস্টাল এরিয়াগুলোকে তাদের হেল্প করছে বলছে, তাদের উপর ইনভেস্ট করতে বলছে, কারণ যাতে তাদের কিছুটা হলেও ইমপ্রুভ হয়। আনাদার পয়েন্ট কোথায় গেল, সি লেভেল। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO, দ্য অ্যানুয়াল অ্যাভারেজ মিন টেম্পারেচার ইজ 2024 স্টুড অ্যাট 1.55 ডিগ্রি সেলসিয়াস, ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে 2.79 ফারেনহাইট। ভাই আরেকটা জিনিস বলে দিলাম, অনেক সময় কিন্তু ইউপিএসসি সেলসিয়াসে কোশ্চেন দেয় না, অনেক সময় ইউপিএসসি সেলসিয়াসের কোশ্চেনে দেয় না, দিয়ে থাকে ফারেনহাইটের কোশ্চেনে। ওকে, তো ফারেনহাইটটা ওর জন্য এখানে লেখা। টেম্পারেচার রাইজ ইন 2024 WMO অনুসারে কি না, অ্যানুয়াল টেম্পারেচার 2024 এবারে কত দাঁড়িয়ে 1.55 ডিগ্রি সেলসিয়াসে, যার ফারেনহাইট কত 2.79 ফারেনহাইট, অ্যাবভ প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলস হুইচ ইজ 0.10 C above 2023 levels. ঠিক আছে, নেক্সট। He highlights the report. The report also highlights some other key factors that could have driven global temperature rises, including changes in the solar cycle, a massive volcanic eruption, and decrease of cooling aerosols. সোলার সাইকেল চেঞ্জ ইন দ্য সোলার সাইকেলে চেঞ্জ হওয়ার জন্য এই ঘটনা ঘটতে পারে। ম্যাসিভ ভলকানিক এরাপশন মানে ভলকান আগ্নেয়গিরির যে লাভা থেকে যে ইরাপশন গুলো হয়ে থাকে, আগ্নেয়গিরির যে ডাস্ট সেখান থেকে হতে পারে। আর কি, ডিক্রিজ ইন কুলিং এরোসলস, এই তিনটে পয়েন্টের জন্য বলা হচ্ছে গ্লোবাল টেম্পারেচার রাইজ করতে পারে। এই একটা পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু আওয়ার এনভায়রনমেন্ট। যদি কোশ্চেন দিয়ে থাকে, কারণ কোশ্চেন আসবেই, যে হারে এবারে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করছি এনভায়রনমেন্টের গ্রিন হাউস গ্যাস থেকে, গ্রিন কার্বন নিউট্রালিটি থেকে শুরু করে, তো এই একটা এয়ার পলিউশন বা টেম্পারেচার গ্লোবাল ওয়ার্মিং এর উপর কোশ্চেন একটা থাকবে, একটা জায়গায় দুটোও থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো এই পয়েন্টটা নোট করে রাখো। Extreme weather wreaked havoc like droughts, floods and wildlife, forcing the displacement of 8 lakh people. The highlight since records began 2008. 2008 থেকে আমরা 2008 থেকে এটা শুরু হয়েছে।
এক্সট্রিম রিস্ক হ্যাভক, মানে যখন আমাদের, যেমন আমাদের এখনই যে যখন খুব গরম পড়ছে প্রচন্ড গরম পড়ছে, আবার খুব ঠান্ডা তো খুব ঠান্ডা, বৃষ্টি যখন শুরু হয় খুব, কোনোটাই মিডিয়াম টাইপ কিছু হয় না। আগে আগে এতটা ছিল না। অতিরিক্ত পরিমাণে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বলো, সমস্ত কিছুর জন্য, ক্লাইমেট চেঞ্জের জন্য এতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যা কিছু হয় সমস্ত কিছু একটা মানে ব্যাড ইম্প্রেশনই পড়ে থাকে। যার জন্যই বলেছে এক্সট্রিম ওয়েদার হ্যাভক, লাইক বন্যা থেকে শুরু করে, খরা থেকে শুরু করে, ওয়াইল্ড লাইফ ফোর্সিং থেকে শুরু করে সমস্ত কিছুতেই, যার জন্য ডিসপ্লেসমেন্ট অফ মানে 8 লাখের ওপর মানুষজনের সব মানে বেঁচে আছে কি মানে ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলে থাকি, তাদের ঘর বাড়ি ছাড়া থেকে শুরু করে সবকিছু একেবারে উলট পালট হয়ে গেছে। Ocean heat also reach is the highest on record at the rate of warming and accelerating. Warming is accelerating with rising ocean CO2 concentration also driving up acidification levels. Ocean heats also reach the highest record. মানে সমুদ্রপৃষ্ঠ থেকে যে আমাদের তাপটা উঠে আসে সেটাও এবছর পর্যন্ত হাইয়েস্ট রেকর্ড করেছে, যার ফলে ওয়ার্মিং মানে গরমের ভাব রাত্রিবেলা হয় না সমুদ্রপৃষ্ঠ থেকে যে ঠান্ডা হাওয়া পায় সেটা পর্যন্ত কমে গেছে। রাইজিং ওশিয়ান উইথ রাইজিং ওশিয়ান CO2 কনসেন্ট্রেশন আর অলসো ড্রাইভিং আপ অ্যাসিডিফিকেশন লেভেলস। CO2 যে কনসেন্ট্রেশন থাকে সেটা পর্যন্ত বেড়ে গেছে। অ্যান্ড অ্যাসিড বৃষ্টির যে প্রবণতা, অ্যাসিড বৃষ্টি যেটা হয়ে থাকে আজকাল দেখবে, প্রথম যে কালকে বৃষ্টিটা হলো রাস্তাঘাটে অনেক সময় অ্যাসিড পড়লে যেমন রাস্তা জায়গাটা কেমন পুড়ে পুড়ে যায় না, তো রাস্তা তো পুড়ে যায় না, কোনো একটা কালার ওই কি বলবো ওটাকে, কেমন দেখতে যেমন হয়ে থাকে কিছু একটা পড়লে, তো আমরা কি ভাবি যে কিছু একটা পড়েছিল না, ওগুলো কিন্তু একটা অ্যাসিড বৃষ্টির ফলেই রাস্তাতে এরকম দেখে মনে হয় যে কিছু একটা ফেলে রেখে গেছে, কিছু একটা কেমিক্যাল রিয়াকশন মতো দেখা যায়, তো সেগুলো কিন্তু অ্যাসিড বৃষ্টিরই ফল। Preliminary estimates put the current long-term average increase between 1.34 to 1.41 Celsius, closing in the on budget, closing it on but not yet exceeding the Paris threshold. প্রিলিমিনারি এস্টিমেট কারেন্ট লং টার্ম অ্যাভারেজ যখন ইনভেস্ট করা হয়েছে প্রথম দিকে তখন তার থেকে এস্টিমেট বেড়েছে লং টার্ম অ্যাভারেজের, সেটা কত 1.34 থেকে 1.41 ডিগ্রি সেলসিয়াস, 41 সি, ক্লোজিং অন বাট নট ইয়েট এক্সিডিং দ্য প্যারিস থ্রেশহোল্ড। প্যারিস থ্রেশহোল্ডে যে আলোচনাটা করা হয়েছিল সেটা, যেটা টার্গেট করা হয়েছিল সেটা এখনো পর্যন্ত করা হয়নি। Countries agreed that the 2015 Paris Agreement to strive the limit temperature increase to within the 1.5 degrees Celsius above above the 1850 to 1990 average. 2015 প্যারিস এগ্রিমেন্টে কি বলা হয়েছিল, কি এগ্রি করেছিল না, প্রত্যেকটা কান্ট্রির টেম্পারেচার লিমিট কত করবে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা যেটা কিনা 1850 থেকে 1900 মধ্যে যে অ্যাভারেজটা ছিল ওয়েদারে সেটার মধ্যে আনতে হবে। As per the World Meteorological Organization, sea levels have risen by an average 4.7 millimeters year from 2015 to 2024, compared to 2.1 millimeters from 1993 to 2022. বাবা, World Meteorological কি বলছে না, sea levels rise বেড়ে গেছে কত 4.7 millimeters a year, এক বছরে বেড়ে গেছে 24 থেকে 25 এর মধ্যে। কম্পেয়ার কার সাথে করেছে না 2.1 মিলিমিটার ফ্রম 1993 টু 2002, 93 থেকে 2002 এর মধ্যে যা ছিল তার থেকে এতটা বেড়ে গেছে 2024 থেকে 2015 থেকে 2024 এর মধ্যে। 1990 থেকে 2002 এর পর্যন্ত ছিল 2.1, আর এটার থেকে কত এসছে 4.7, মানে 2 মিলিমিটার অ্যাবভ, 2 মিলিমিটার অ্যাবভ কিন্তু বেড়ে গেছে। Impact of the global temperature rise, sea level rise driven by climate change poses significant threats, আমরা প্রত্যেকেই জানি, include the coastal flooding, একটু আগে বলছিলাম আজকাল দেখবে বেশিরভাগ জায়গাতেই যে কোস্টাল ফ্লাডিং বলতে উপকূলে যে বন্যাগুলো হয়ে থাকে সেইগুলো ইনক্রিজ হচ্ছে, ইরোশন ক্ষয় হচ্ছে, সল্ট ওয়াটার ইনট্রুশন ইনটু ফ্রেশ ওয়াটার সোর্সেস, যে ফ্রেশ ওয়াটার সোর্সগুলো আছে সেগুলোর মধ্যে সল্ট ওয়াটার চলে মানে ঢুকে পড়ছে, যার ফলে আমাদের যে পানীয় জল আছে সেই পানীয় জলেরও কিন্তু আস্তে আস্তে স্তর কমে যাচ্ছে। And displacement of coastal communities impacting infrastructure, ecosystem and human livelihoods. Displacement মানে স্বাভাবিকভাবে যদি উপকূলে বন্যা হয়ে থাকে তো ওখানকার লোকজনগুলো তো এদিকে
সাবারবান সিটিজ থেকে শুরু করে আদার জায়গাগুলোতে প্লেস করবেই। তার ফলে কি হচ্ছে, ইকোসিস্টেমের প্রবলেম হচ্ছে, তা ইম্প্যাক্ট অ্যান্ড হিউম্যান লাইভলিহুড, আমাদের যে মানুষজন একটা জায়গায় বসবাস করতো তারা নতুন জায়গাতে গিয়ে ততক্ষণ তাদের মানাতে অসুবিধা হচ্ছে, সব দিক থেকেই প্রবলেম হচ্ছে। নেক্সট, হটার ওয়েদার ক্যান অলসো saps moisture from vegetation and turning into dry fuel that helps fire spread. রিসেন্টলি আমরা যেটা পড়লাম ক্যালিফোর্নিয়াতে যেটা হলো, আমরা দেখলাম কতটা দাবানল হলো, কতটা জায়গা জুড়ে দাবানল হলো বিকজ অফ এক্সট্রিম হটার ওয়েদার। কি করছে না, হট ওয়েদার ময়েশ্চার নিয়ে নিচ্ছে ভেজিটেশন থেকে, আর যে গাছপালা বন জঙ্গল থেকে যখন ভেজিটেশন অতিরিক্ত গরমের সময় তারা যখন ময়েশ্চার অবজার্ভ করছে, তার ফলে কি হচ্ছে, পুরোপুরি যে বন জঙ্গলগুলো সেগুলো ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে গাছের পাতা, তারপর শুরু হচ্ছে দাবানল। দ্যাটস ওয়াই ফুয়েল, ড্রাই ফুয়েল দ্যাট হেল্পস ফায়ার স্প্রেড, এবং সাথে সাথে চারিদিকে আগুন ছড়িয়ে দাবানলের সৃষ্টি হচ্ছে। মোর গ্রিনহাউস গ্যাস এমিশন উইল লিড to more climate extremes and widespread damaging effects across the planet. More greenhouse gas emission will lead, এর জন্য কে দায়ী, মোর গ্রিনহাউস গ্যাস। মোর গ্রিনহাউস গ্যাস বলতে এখানে কোন কোন গ্যাসগুলো হচ্ছে, প্রথমেই আসছে CO2, CFC, তারপর হচ্ছে মিথেন, না নাইট্রাস অক্সাইড, দ্যাটস আর অল কল্ড গ্রিনহাউস গ্যাস। মোর ক্লাইমেট এক্সট্রিমস, ওয়াইডস্প্রেড ড্যামেজিং এফেক্টস অ্যাক্রস দ্য আওয়ার প্ল্যানেট, এইগুলোর জন্যই মানে গ্রিনহাউস গ্যাস এর জন্যই ক্লাইমেটের মানে গ্রিনহাউস গ্যাসের ফলেই আমাদের পরিবেশের যে আবহাওয়া বলো ক্লাইমেট বলো সেটা প্রচুর ক্ষতি হচ্ছে, এবং যার প্রভাব কি পড়ছে, আমাদের পুরো বিশ্ব জুড়ে প্রভাবটা পড়ছে। নেক্সট, আচ্ছা কোশ্চেন শুরু হচ্ছে, স্পেস এক্স অ্যান্ড ড্যাশ লঞ্চ আ ক্রিউ মিশন টু ব্রিং অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ উইলমোর ফ্রম ISS, কে, জাক্সা, না সরি নাসা, জাক্সার ইয়ে ছিল ওখানে, অ্যাস্ট্রোনট ছিল, তাকে নিয়ে এসছে। স্পেস এক্স অ্যান্ড নাসা, এখানে আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। নাসা লঞ্চ ক্রিউ মিশন উইলমোর ফ্রম ISS লিফট took place in the Falcon Record Dragon spacecraft crew mission, কে কে কারা কারা ছিল, নাসা থেকে কজন ছিল, জাক্সা থেকে, সবকিছু এখানে দিয়ে দিয়েছে। সুনিতা উইলিয়ামস and বুচ উইলমোর have stuck the ISS from 9 months, a series of helium lacks and thruster failures, এই দুটো পয়েন্ট দিতে হবে, এই পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। কেন তারা আটকে গেছিল, হিলিয়াম লিক্স, বা এই পরিপ্রেক্ষিতে আমার মনে ছিল না, এই পরিপ্রেক্ষিতে দিয়ে রাখতে পারো হিলিয়াম লিক্সের উপর ইম্প্যাক্টটা কি হতে পারে, বা হিলিয়াম লিক্স কি করে হয়েছে। ভাই রিস্কটা নেব না এই কারণেই, কারণ আমি বলে দিলাম, এটা আমি নাও বললেও পারতাম, কারণ ইউপিএসসি তো কোন লেভেলের কোশ্চেন করবে আমরা নিজেরাও জানি না, সে তার মাথার মধ্যে কি চলছে, বা কিছু একটা হয়তো হিলিয়াম লিক্স নিয়ে দেখবে কোথাও একটা, যারা খুব পড়াশোনা ঘাটু, আমার এখন টাইম থাকে না, বিশেষ করে পিআইবি সাইট থেকে শুরু করে, বা ইসরোর সাইটে যে যাও, ইসরোর সাইটে গিয়ে দেখো যে হিলিয়াম লিক্সের কি ইম্প্যাক্ট করতে পারে, সামহাউ হিলিয়ামের কি কি অ্যাজ আ স্পেস ক্রাফটে কি কি কাজে লাগছে, সমস্ত কিছু এখানে দেখে রাখাটা বেটার। কোথা থেকে কি দিয়ে দেয়, নো আইডিয়া। India's foreign exchange reserves crossed how many $billion mark? $553 billion, $453 billion, না $353 billion, না $653 billion, অপশন ডি। এখান থেকে আমি আগেই বললাম তেমন কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র স্পেশাল ড্রয়িং রাইটস ছাড়া আর একটা জিনিস তোমরা পড়তে পারো, এফডিআই এখানে নেই, এই রিলেটেড যেহেতু ফরেন রিজার্ভ কথাটা আসছে, ফরেন এক্সচেঞ্জ কথাটা আসছে, তো সেইখান থেকেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও পড়ে রাখাটা বেটার। নেক্সট, Indian Railways will dig ponds under Amrit Sarovar mission to fight water crisis. In which year was Amrit Sarovar mission launched? 2022, 2023, 2021 or 2024? 2022. Option A is the right answer. আগেই বলেছিলাম 2022 লঞ্চ ইন এপ্রিল। তার টার্গেট কি ছিল না, রেজুভেনেটিং অ্যান্ড কনস্ট্রাক্টিং 75 পন্ডস ইন ইচ ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 75খানা করে এরকম ওয়াটার বডিজ যেগুলো আছে সেগুলোকে রিজুভানেট করতে হবে, এবং নতুন যদি থাকে, যেগুলো পুরোনো যদি শুকিয়ে গিয়ে থাকে সেটাকে আবার কনস্ট্রাক্ট করে সেখানে জলাশয় বানাতে হবে, এটা হচ্ছে টার্গেট। আর ফেজ 2 এর মিশন হচ্ছে রিনিউড ফোকাস এনশিওরিং ওয়াটার অ্যাভেলেবিলিটি, এবং সেখানে যে জল পৌঁছাচ্ছে কিনা, জল আদৌ আছে কিনা সেগুলোর উপর ফোকাস করতে হবে, এবং উইথ অমৃত ঘর ঘর যোজনা একটা আছে না, অমৃত 2.0, সেই পয়েন্টটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড আসছে, যে প্রত্যেকটা জায়গাতে মানুষের যে বাসস্থানের জায়গাগুলোতে যে হার ঘর মে পানি, এরকমই তো নামটা ছিল, সেই জলের ব্যবস্থা পৌঁছেছে কিনা সেটা আগে এনশিওর করতে হবে।
Next, Dev Mukherjee's award passed away at the age of 83. He's a famous of option C, actor and filmmaker. Nothing else. এই কোশ্চেনটা দেবে না, বেকার ফালতু পড়া। How many properties have been added the UNESCO World Heritage Center is the tentative list in March 2025? Answer B. Six, addition of the property tentative list heritage center inscription in future. 6 properties, yes. 6 properties, আমার 7 এর মধ্যে কনফিউশন। আচ্ছা, এইগুলো ছাড়াও আর কটা ছিল সেগুলো মনে আছে তো? অজন্তা ইলোরা কালকে বলছিলাম, হাম্পি, তারপর হচ্ছে সাউথ ইন্ডিয়া চোলা টেম্পলস, এই যে এগুলো কিন্তু ইন্ডিয়ান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। এগুলো দে আর অলরেডি লিস্টেড ইন ফিউচার লিস্ট। নেক্সট, which is the theme of the World Consumer Rights? Sustainable lifestyle, sustainable transition to sustainable lifestyle, a transition to better lifestyle, আর transition of lifestyle, option A, transition of sustainable lifestyle। এইরকমই কোশ্চেন কিন্তু ইউপিএসসি দেবে। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস হয়তো এতটা ইজি দেবে না, দিয়ে দেবে ওদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। দ্য ওয়ার্ল্ড কনজিউমার রাইটস প্রোটেকশন অফ কনজিউমার রাইটস ইজ থিম না দিস ইয়ার সাস্টেনেবল লাইফস্টাইল। হাউ মেনি সেন্টেন্স ইজ দ্য কারেক্ট? So be careful. আরেকটা দিয়ে দিল, কনজিউমার কমিশন ইজ দ্য কোয়াসি জুডিশিয়াল বডি আর নন কোয়াসি জুডিশিয়াল বডি। সামহাউ যেহেতু কনজিউমার কমিশনের কাজ হচ্ছে টু লুক আফটার কনজিউমার প্রোটেকশন রাইট, তো দ্যাটস ওয়াই যখন প্রত্যেকটা স্টেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেন্ট্রাল লেভেলে এটা যেহেতু দেখাশোনা করছে, তাই জন্য একে কনজিউমার কমিশনও বলা হয়ে থাকে। তো দ্যাটস ওয়াই ইটস আ কল্ড কোয়াসি জুডিশিয়াল বডি। এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে অবজার্ভ কবে থেকে? অ্যানুয়ালি মার্চ 15। কনজিউমার রাইটস অ্যান্ড প্রোটেকশন প্রমোট বেসিক রাইটস, কনজিউমার এনকারেজ দোজ। কনজিউমার রাইটস এর কোশ্চেনটা মেনলি আসে ওটা ওই পেপারে এসে, সরি এথিক্স, এথিক্সের কেস স্টাডির মধ্যে এই কোশ্চেনটা আসবে। এথিক্সের কেস স্টাডিতে কনজিউমার রাইটস থেকে কোশ্চেন আসবে। এথিক্সের কেস স্টাডিতে ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে একটা কোশ্চেন আসবে, তার সাথে লিঙ্ক করে দেবে ওমেন আমাদের ফান্ডামেন্টাল রাইটস। লিঙ্ক করো তুমি সামহাও। এখানে তো সেইভাবে এথিক্সের ক্লাস এখনো নেওয়া হয় না, তো এথিক্সের কেস স্টাডির মধ্যে কিন্তু এইরকম কিছু কোশ্চেন থাকে। কেস স্টাডি যখন কেউ কেস স্টাডি সলভ করে, আমি কেস স্টাডি সলভ করতাম বিশেষ করে রাত্রিবেলা বসে, কারণ রাত্রিবেলা একটা চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, আমার জন্য খুব সুবিধা হতো কেস স্টাডি ইয়ে করার। কেউ থাকতো না, আর আমি যেহেতু নাইট আউল, মানে রাত্রিরেই আমার বেশি ভালো পড়া হয়। তো এখন চেঞ্জ হয়ে যায়, এখন আর হয় না। সেই জন্য যখন আমি কেস স্টাডি সলভ করতাম, জাস্ট সেই টাইমে ভাবতাম যে তুমি তোমার সেই জায়গাটাতে তোমাকে রাখবে। বেশিরভাগটা দেয় যে অ্যাকর্ডিং টু ইউ আর অ্যান অফিসার দেন হোয়াট শুড ইউ ডু সামহাও। তো সেই জায়গায় থটটাই রাখবে যে তুমি একজন অফিসার। ডোন্ট থিঙ্ক এনি নেগেটিভ থট, যেটা অফিসারদের থট থাকা দরকার। আর কেউ খাতার মধ্যে কিন্তু ওরকম লিখে আসবে না যে পার্টি পলিটিক্সে যে করাপ্টেড থাকে সেগুলো ইনভলভ করা, এরকম কিন্তু কিছু লিখে এসো না। এরকম কোনো ইঙ্গিতই দিও না, তাহলে কিন্তু নাম্বারটা ওখানে কেটে যাবে। সব থেকে বেস্ট হয় এথিক্সের জন্য যদি এর খাতাটা দেখো তোমরা, রে কি যেন নামটা, অনুভব না কি যেন, অনুরাগ, সেটা আর ভুলে গেলাম। আগে আইআরএস ছিল, তারপরে বাজিরাম থেকে পাস আউট ছিল, দুশ্চিটি এরকম কিছু একটা নাম ছিল তার। এথিক্সের খাতাটা কিন্তু একবার গিয়ে দেখতে, আরেকজনের খাতা দেখতে পারো, সেটা হচ্ছে নন্দিনী কে আর, হ্যাঁ কে আর নন্দিনী সামথিং নেম, অনেক আগেই পাস করেছে তারা, তাদের খাতাগুলো দেখতে পারো। আমি তো অনুরাগ দুশ্চিটির যদ্দূর নাম পড়ছে আমার মনে করতে পারছি না, দুশ্চিটির নামটাই মনে আসছে বারবার করে। তার এথিক্সের খাতা একবার দেখো, ড্যাম, মানে তার যা থট, হি রিয়েলি ডিজার্ভ দ্যাট পজিশন, মারাত্মক থট ছিল। দেন আরেকটাও দেখেছিলাম, সেও ইয়ে র্যাঙ্ক করতে পারেনি, সে মনে হয় 7 না 8 র্যাঙ্ক করেছিল, তার থটও হেভি ছিল। তার একটা ওমেন এম্পাওয়ারমেন্টের উপরই কোশ্চেন পড়েছিল, মানে আমাদের টিচার দিয়েছিলেন দেখতে, মানে টেস্ট সিরিজের খাতা দিয়ে দেখছিলাম। যদি টেস্ট সিরিজে তার এরকম থট থাকে, তো ফাইনালে তো তার আরও আলাদা ইমপ্রেশন থাকবে না। তো সেখানে আমার ওনার খাতাটা খুব পছন্দ হয়েছিল। যে নাম মনে নেই, কারণ নামটা অতটা
টিচারদের কাছে ওরা জাস্ট এমনি কপি দিয়ে দেয় দেখার জন্য। সামহাউ তাই ওদের খাতা কিন্তু ভিশনের সাইটে যাও বা ভার্জিনামের সাইডে যাও, প্রত্যেকের সাইডে গেলে পাবে, টেস্ট সিরিজের খাতা পাবে। ইনকেস যারা যারা পাস আউট হয়েছে, যদি টপার হয়ে থাকে, মানে বেশিরভাগ তাই টপার, সরি, টপারদের খাতাটা সাইডে তোমরা পেয়ে যাবে। তো এথিক্সের খাতাগুলো দেখতে পারো। এথিক্সের কিন্তু মেন জিনিস থাকে, আমি যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে, এক তো এথিক্সের যে কোনো একটা বই নাও, বা ফিলোসফি, যে মানে ইন্ডিয়ান ফিলোসফি যে কিছু কিছু পার্ট আছে সেগুলো একটু ভালো করে পড়ো। গান্ধীজ ফিলোসফি থেকে তোমার হচ্ছে ডেকার্ট, কান্ট, এগুলোর ফিলোসফিগুলো পড়তে হবে। তারপর হচ্ছে সিম্প্যাথি, এমপ্যাথি, এগুলো ভালো করে একটু পড়তে হবে, কারণ এইগুলো দিয়ে কেস স্টাডিটা আনতে হবে, লিখতে হবে। কারণ তুমি একটা কেস স্টাডি লিখছো মানে সেই জায়গায় তুমি সিম্প্যাথি দেখাচ্ছ না। আমি যেটা মনে করি যে আমি যখন একটা কেস স্টাডির কেসে লিখছি, সেই জায়গায় আমি কোনো একটা সিম্প্যাথি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি সে জায়গায় এমপ্যাথি। কারণ ওই জায়গাটা আমাকে ফিল করে লিখতে হবে, যে আমি ওই জায়গাটাতে প্রেজেন্ট আছি বা ওই সিচুয়েশনটা আমার সাথে ঘটেছে। তো সেই জায়গায় আমি কাউকে সিম্প্যাথি দেখাবো না। সিম্প্যাথি আর এমপ্যাথি ইজ এ টোটালি ডিফারেন্ট থিং। কোশ্চেনটা পড়াতে পড়াতে কোথায় চলে গেলাম। তো সামহাউ সেই জন্যই বলা, যখন কেউ কেস স্টাডি কোশ্চেন করবে, এইখানে যেটা কনজিউমার রাইটের পয়েন্টটা বলতে গিয়ে বললাম, যে এথিক্সের মধ্যে এই পয়েন্টটা খুব আসে। যেহেতু আমাদেরকে এই লাইনটাই যেতে হচ্ছে, কারণ কিছু হলেই অফিসারদেরই কল আসবে, সে জায়গায় আপনার এরিয়াতে হচ্ছে, আপনি কেন কাজ করতে পারছেন না। তো তুমি সে জায়গায় কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, বা তোমার কি কি থট থাকতে পারে অ্যাজ আ ডেভেলপার, অ্যাজ অ্যান ইন আ নেশন। তো নিজে এই কাজটা করাটা খুব দরকার। আচ্ছা, নেক্সট কি দিচ্ছে, এখানে দিয়ে রেখেছে সমস্ত কিছু, কনজিউমার কমিশন থেকে এভরিথিং। নেক্সট, which has been selected for the Digital Transformation Award 2025 Central Banking in London in the UK. SBI, SDFC, IDFC, একটু এর আগের দিন কোশ্চেনটা করেছিলাম, মানে পড়িয়েছিলাম, বাট কোশ্চেনটা একটু ঘোরানো। which has been selected the Digital Transformation Award Central Bank London কে, অপশন ডি আরবিআই। কি কি, ওই যে কি বলে ওটা, সারথি অ্যান্ড পারভ, এই দুটো যে পয়েন্ট ছিল, ওই দুটো পয়েন্ট বেসিসে এই কোশ্চেনটা, যে সারথি নেটিভস লঞ্চ ডকুমেন্টস অ্যান্ড সেক্রেটারি অ্যান্ড পারাভ ইজ লিমিটেড পোর্টাল, আরবিআই পোর্টাল, তোমরা এখান থেকে সমস্ত কিছু জানতে পারবে। হুইচ এডিশন অফ রাইসিনা ডায়ালগ ইনঅগ্রেটেড বাই দ্য PM মোদি, অপশন এ 10th এডিশন, অপশন এ 10th এডিশন। 10th এডিশন রাইসিনা ডায়ালগের এই বছর যেটা হয়েছে সেটা কে ইনঅগ্রেট করেছে, নিউ দিল্লি। প্রতি বছর এটা কোথায় হয়ে থাকে, নিউ দিল্লিতেই হয়ে থাকে অর্গানাইজেশন। আরেকটা কি, এবছর কে জয়েন করেছে, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার, নিউজিল্যান্ডের চিফ গেস্ট ছিলেন ক্রিস্টোফার লাক্সন। দ্য 3-day রাইসিনা ডায়ালগ হেল্প দিয়ে দিয়েছে কি কি, মেইন টার্গেট হচ্ছে জিও পলিটিক্স অ্যান্ড জিও ইকোনমিক্স, মেইন টার্গেট হচ্ছে জিও পলিটিক্স অ্যান্ড জিও ইকোনমিক্স। 1 minute। আচ্ছা, 10 দিয়ে দিচ্ছে, which of the following statements is correct about the UN80 initiative? UN80 initiative has been announced কি, announced to improve of efficiencies in the UN works. Yes, right. Under the UN80 initiative, the proposal will be made to rapidly identify efficiency and improvement the way UN works. প্রপোজাল কি, এটাও রাইট, র্যাপিডলি, দুটো আইডেন্টিফাই, যেভাবে ইউএন কাজ করে তার উপর, যা কাজ হয়েছে বা যা কাজ করতে হবে তার উপর দ্রুত, সেটা দ্রুত সম্ভব করে তোলার জন্য, এবং তার ইমপ্রুভমেন্টস আরো বেশি মানে বেশি কার্যকারিতা করার জন্য। তাহলে অ্যান্সার কি হবে, দুটোই রাইট, অপশন 1 and 2 দুটোই রাইট। এখানে দিয়ে দিয়েছি এক্সপ্লেনেশন সমস্ত কিছু, UN80 ইনিশিয়েটিভ থেকে, এভরিথিং ইজ দেয়ার। Consider the following statements. UN Ministry Railways announced that the electronics component technology for the Hyperloop project will be developed at the Integral Coach Factory ICF in Chennai. Avishkar Hyperloop is the student from IIT Madras doing indigenous design and development for building the first ever self-propelled, completely autonomous Hyperloop pod of India. Both are right. Both are right. ভাই কোশ্চেনটা এটা দেবে, হাইপারলুপ প্রজেক্ট উইল বি ডেভেলপ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি মানেটা কি, আমরা কেউ রেলওয়ে ডিপার্টমেন্টে নই, তো ইন্টিগ্রাল আমরা ট্রেনে যেতে আসতে যখন দেখি ICF কোচ বলে লেখা থাকে,
তো দ্যাটস কল্ড, আমি ওটাই জানি, আইসিএফ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। ডিটেলস আরেকদিন যদি এই হাইপারলুপ এইটা থাকে, আমার মাথাতেই ছিল না, তো আমি এটার উপর আরেকটা নোট বানিয়ে নিয়ে আসবো, মানে ইয়ে করে নিয়ে আসবো, নিজে জেনে আসবো। বোথ 1 and B. Explanation. Union Ministry for Railways announced that the electronics component everything project developed at the integral coach factory Hyperloop pod of India building the first ever self propelled, এটা একটা মেক ইন ইন্ডিয়ার প্রজেক্ট। যদি টেকনোলজি দিক থেকে কোশ্চেন দেয়, যদি ইনিশিয়েটিভ টেকনোলজি বা ইন্ডিজিনিয়াস আরও অনেক কিছুই আছে, তার মধ্যে এই একটা পয়েন্ট দেওয়া যায়, হাইপারলুপ রেলওয়ে ইনিশিয়েটিভ, দ্যাট হাইপারলুপ টেকনোলজি যা যা প্রোডাক্টগুলো লাগবে তার পুরোটা ইন্ডিজিনিয়াস হবে, এবং যার ফলে মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট বা মেক ইন ইন্ডিয়া যে থিম যেটা বলা হয় থাকে, মেক ইন ইন্ডিয়া কনসেপ্টটা, সেটা আরও স্ট্রেনথেন করা যাবে। নেক্সট, consider the following statement. United Nations Meteorological Agency has predicted that the average global temperature will reach the highest level. এই বোঝা যাচ্ছে তো, এতক্ষণ পর মনে পড়ছে আমার। Due to the increased level greenhouse gases which has accelerated the loss of glacier and sea ice. সমুদ্রের বরফ এবং যে সমুদ্রের হিমবাহগুলো, যার ফলে বেড়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে বলতে তার ক্ষতি হচ্ছে। As per the UN weather body surge in the greenhouse gas level, accelerating the glacier and sea ice loss, raising the sea levels. Sea levels এর উচ্চতা বেড়ে যাচ্ছে। ইউএন ওয়েদার বডি যেটা ডিসকভার করেছে বা তাদের রিপোর্ট ওয়াইজ, গ্রিন হাউস গ্যাসের ফলে গ্লেশিয়ার এবং সি আইস লস করছে এবং সমুদ্র থেকে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট organization, the annual average mean temperature in 2024 1.55 degree Celsius, right? Fahrenheit দিয়ে দিচ্ছে 2.79, pre-industrial levels which is 0.10 degree Celsius, and the 2023 levels 2023 তে এত ছিল, above the 2023। তাহলে आंसर কি হবে? অপশন এ 1 and 2 are correct, অপশন বি 3 is not right। কেন রাইট না? ওখানে দিচ্ছে 0.10 ডিগ্রি, যেটা হবে 4.10। এইখানেই গন্ডগোলটা আমরা করে দিই। যেই দেখলাম পুরো লাইনটা ঠিক আছে, চলো তার মানে এটাও ঠিক, 1 and 3, 1 2 3 তিনটেই লাইট, তো অল অফ দ্য অ্যাবভ করে দেবো। বাট ওইখানে পয়েন্টটা দিচ্ছে 4.10 ডিগ্রি সেলসিয়াস, আর ওখানে দিয়েছে 0.10 ডিগ্রি সেলসিয়াস। এইরকম কিছু সিলি মিস্টেকগুলো আমরা করে থাকি, যার জন্যই আমি বারবার করে বলছি, যখনই কোশ্চেন দেবে এরকম পয়েন্টের কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বা কতগুলো সাইডস আছে, কতগুলো সাইডস পরে ইনক্লুড হয়েছে, বি ক্রুশিয়াল অ্যান্ড বি ফোকাস অন দিস পয়েন্ট, বিকজ পরীক্ষার সময় আমাদের মাথাতে কিন্তু তখন ইমিডিয়েটলি আমাদের এত কনফিউজ থাকে প্রত্যেকটা কোশ্চেন। আর যদি মানে কপাল ভালো, ভালো তো বলবো না, যদি লাক ভালো হয়ে থাকে, কোশ্চেন যদি খুব সোজা হয়ে থাকে, তখন একটুখানি নিশ্চিন্তে পরীক্ষা দেওয়া যায়। বাট ইন কেস ইউপিএসসি, আমার মনে হয় না সে খুব একটা কোশ্চেন মানে সোজা করে থাকে। যদি লোকজন দেখো যে মাথা ঘোরাচ্ছে না, তখনই বুঝে যাবে যে না ঠিক আছে, পরীক্ষা ওরকমই কোশ্চেন করেছে। তো সেই জন্যই, যেহেতু পরীক্ষার কোশ্চেনের স্ট্যান্ডার্ড থেকে শুরু করে ভীষণই টাফ থেকে থাকে, তো স্বাভাবিকভাবেই মানুষ প্রথম থেকেই কনফিউজ থেকে থাকে। তো তার মধ্যে যদি এইরকম কোশ্চেন দিয়ে থাকে, যখন আমি দেখছি এটাও ঠিক, বাড়ি এসে দেখলাম ভুল হচ্ছে, তো খুব বাজে, ভীষণই নিজেরই খারাপ লাগে যে একটা বছর আবার গেল, মিক্স হয়ে গেল। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয়ে থাকে, বাড়ি এসেই কেউ না, আমি যেটা করে থাকি, আমি এখনো পর্যন্ত তাই করে থাকি, বাড়ি এসেই কেউ অ্যান্সার শিট নিয়ে বসবে না, মিনিমাম 1-2 দিন পর বসবে অ্যান্সার শিট নিয়ে। কারণ এক তো আমাদের জার্নিটার 8 থেকে 9 মাসের এই প্রতিদিনের একটা শিডিউল ওয়াইজ পড়া থেকে শুরু করে একটা ফোকাস মাইন্ড নিয়ে আমরা পড়ি, তারপরে যদি এসে দেখি যে আমার হয়নি, সেটা ভীষণ কষ্টকর, তারপরে যদি আমি ফোকাসও করে থাকি যে আমি পরের বছর জন্য আবার প্রিপারেশন নেব, অলওয়েজ তোমার মাইন্ডে এটা স্ট্রাইক করবে, যদি না হয়। তো এই জিনিসগুলো যাতে না হয়, পরীক্ষা দিয়ে এসছো খুব ভালো কথা, যা হয়েছে ওইখানেই অ্যান্সার শিট তুমি জমা দিলে ওটা ওখানেই ইতি করো, বেরিয়ে আসো। বেরিয়ে এসে যে কদিন 2-3 দিন পারলে ছুটি নাও, আমাদের তো আশিস মাতুর স্যার বলতেন, পারলে 7 দিন ছুটি নাও,
7 দিন ছুটি নিয়ে ভালো করে ঘুরে মজা করে সমস্ত কিছু করে 8 দিন থেকে বা 9 দিন থেকে যার যতদিন দরকার, এবার যে যেরকম আমাদের প্রিভিয়াস লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইলে ফোকাস করো। রেজাল্ট হলে হলো, না হলে না হলো, বাট টার্গেট থাকবে মেন্স পড়ো, তারপরে যদি প্রিলিমস হয়ে যায় তো মেন্সে গিয়ে বসো, কোনো অসুবিধা নেই। যদি বাই চান্স না হয়ে থাকে তো নেক্সট ইয়ারের শিডিউলটাকে আবার রিশিডিউল করো, না হলে খুব প্রবলেম হয়। নিজের সেলফ এক্সস্ট হয়ে যাওয়াটা কিন্তু খুব বাজে জিনিস, সেটা থেকে কিন্তু কেউ বার করে না, নিজেকেই বার করতে হয়, কারণ আমি এটা সাফার করে এসেছি। তাই জন্যই বলা, সেলফ এক্সস্ট একদম করো না। যখন মনে হচ্ছে যে সপ্তাহে বা বিশেষ করে এখন এই টাইমটাতে প্রত্যেকের এটা মনে হয়ে থাকবে, কারণ আর 1 মাস টাইম আছে হাতে। তো 1 মাস টাইমে আর ডোন্ট কম্পেয়ার টু এনিওয়ান, যে ও এটা পাচ্ছে আমি পাচ্ছি না, যা আমার তার মানে পড়া হয়নি, আমি যদি এবার পাশ করতে না পারি। নেভার, এরকম ভাবার দরকার নেই। আমাদের চারপাশে এরকম প্রচুর বিজ্ঞান ব্যক্তি আছে যারা ভীষণ নলেজেবল পাচ্ছেন, বাট আলটিমেটলি জিরো। তো তাদের দিকে ফোকাস করো না। আরেকটা কথা এই পরিপ্রেক্ষিতে বলা আমার মনে হয়, যেটা আমাদেরকে বাজিরামের যিনি চেয়ারম্যান তিনি বলতেন, যে টার্গেট ইউপিএসসি, দ্যাট ডাজন্ট মিন যে আমার লাইফটা এখানেই এন্ড। আমি যদি আমার নাও হয়ে থাকে, কারণ আমারই নিজের চোখে দেখা, তার লাস্ট অ্যাটেম্প ছিল, সামহাও সে হয়নি, বাট সে এখন একটা ভালো জায়গায় জব করে এবং তার সাথে পড়ায়ও, রিনাউন্ড টিচার, নাম নিচ্ছি না আমি। তো তাকে দেখে আমি নিজেও একটা ইন্সপায়ার হই যে না ঠিক আছে, সে তার যে একটা মানে ইন্সপিরেশন আমার কাছে ছিল, সে কিভাবে হার্ডওয়ার্ক করতো সমস্ত কিছু, সে এখন অন্য যে লাইফ যে স্ট্রিমে যাক না কেন সে যথেষ্ট বেটার। তো সেটা সবসময় মনে রাখবে। যদি আমার ইন কেস, আমি কাউকে নেগেটিভ বলছি না, অবভিয়াসলি আমাদের হায়ার মানে অ্যাট দ্য আনটিল মাই ব্রেথ আমাদের টার্গেট থাকবে ইউপিএসসি সাম হাউ, যাতে লাস্ট অ্যাটেম্প চলছে, যাতে আর টার্গেট এবছরই হয়তো এজ ক্রাইটেরিয়াও শেষ হয়ে এসছে, যদি না হয়ে থাকে দ্যাট ডাজন্ট মিন যে এটা তোমার শেষ অ্যাটেম্প। বিকাশ দিব্যকর্তে কিন্তু এই নিয়ে একটা ইন্টারভিউ আছে এবং খুব ভালো উনি বুঝিয়েছেন যে হতে পারে আমি এই ফিল্ডে অ্যাচিভ কিছু করতে পারি, বাট ইন কেস আমি যে অন্য ফিল্ডে যাবো সেখানে অ্যাচিভ করবো না, সেটা তো নয়। তো এইটাও সবসময় মাথায় রাখবো। অনেক স্টুডেন্টদের আছে, এটা দেখেছি, এবং এটা হলো না যা গেল। এই জন্য আমি বলবো যারা হরিয়ানা, রাজস্থান বা সামহাও তেমনি, আমি নর্থ ইস্টেও দেখেছি অনেককে, তারা জাস্ট আসে এখানে এটা পড়তে নিজের নলেজ গেইন করার জন্য, হলো না হয়েছে ভালো কথা, ব্যাস। তারা কিন্তু পুরো একদম ইমোশনের সাথে, এটা না হলে কি হবে আমার, এইরকম ইম্প্যাক্ট রেখো না, কিন্তু তাহলে কিন্তু কিচ্ছু করা যাবে না। অন্য ফিল্ডে গিয়েও তুমি কিন্তু নিজে সেলফ এক্সস্ট হয়ে যাবে। তো সেলফ এক্সস্ট কিন্তু করো না নিজেদেরকে, তাহলে কিন্তু ইন কেস যে আদার্স যে এক্সামগুলো দেবে সেগুলোও তখন খুব টাফ লাগবে, সেগুলোতেও তখন ভালো নাম্বার আসবে না। নেক্সট, consider the following statement. China has approved the construction of world largest dam Brahmaputra river in the Tibet. অনেক দিন আগে করেছিলাম এইরকমই একটা পয়েন্ট পড়িয়েছিলাম, আবার এই কোশ্চেনটা তুলে এনেছি কারণ আমার মনে হলো যে ড্যাম কোশ্চেন গুলো কিন্তু দিলেও দিতে পারে, তাই জন্য আবার এটা করিয়েছি। হিমালয়, the hydroelectrical dam built across the valley vast of the Himalayas where the Brahmaputra river takes a huge U-turn flows into the India Arunachal Pradesh. Which of the correct answer? Both answer are correct. চায়না এই ড্যামটা বানাচ্ছে, প্রত্যেকে আমরা জানি, আগেরবার পড়েছিলাম যে চায়না হ্যাজ অ্যাপ্রুভ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ড্যাম ব্রহ্মপুত্র রিভার তিবেত নিয়ার ইন্ডিয়ান বর্ডার। Hydroelectric dam is built across the vast valley Himalayas where the Brahmaputra river takes a huge U-turn flows into the India's Arunachal Pradesh. Total investment দিয়ে দিয়েছে $1.37 billion, which is the 4th time cost the current largest three Georges dam. It is estimated that this dam generates 300 billion kilowatt hours electricity annually, which is 3 times more than three Georges dam. এই ছাড়া কিছু নেই, এখানে কি দিয়ে দিয়েছে, থ্রি জর্জেস ড্যাম লোকেটেড ইন দ্য ইয়াংতেজ রিভার, world third largest river in China, Hubei province. China Brahmaputra Dam was include the 14 5-year plan. 14 5-year plan. The long-term development goals 2035 approved by the Communist Party of China in 2020. মানে চায়নার 14তম বার্ষিক পরিকল্পনায় ড্যামটা গৃহীত হয়েছে। Consider the following. The launch of the 5G Innovation Hackathon 2005 announced by the Department of the Telecommunication. এটাও আগেরবার পড়েছিলাম, হ্যাকাথনের উপর পয়েন্ট দিয়ে। The 5G Innovation Hackathon 2025 aims to accelerate the development
of innovative 5G empowered solution to address societal and industrial challenges. Option D. Oh, acha, it is 6 month initiative and organized students, startups and professionals. All of above the answer. Explain পেছনে আছে 5G innovation কার কার আন্ডারে চলছে হ্যাকাথন and announced by the Department of Telecommunication. Department of Telecommunication accelerated development innovative 5G power solution to address societal and industrial challenges. It is a 6-month initiative and organized for students, startups and professionals. The program provides mentorship and including and funding and access over 100 5G case labs, helps participate and visionary ideas and technologies. এই দুটো পয়েন্ট, এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে এটা আমরা মেন্সে ইউজ করতে পারবো। আচ্ছা গেল। ও আরেকটা আছে ফোকাস কি, এই যে এটা প্রিলিমসে দিতে পারে, হ্যাকাথন কি ফোকাস করেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের সাথে না 5G কি অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ এআই ড্রিভেন নেটওয়ার্ক। যারা এবছর মেন্স দেবে বা প্রিলিমস দেবে তারা টেকনোলজি এনভায়রনমেন্ট, বিশেষ করে এআই, তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ, এইগুলো নিয়ে কিন্তু ভালো ভালো করে একটা নোট বানাও, খুব ভালো করে, যেখানে অল ইনফরমেশন গ্যাদার্ড করে থাকবে এবং পরীক্ষার আগে মানে এই টাইমগুলোতে তোমরা রিভিশন করতে পারবে, কারণ এখান থেকে 2-3টে কোশ্চেন আসবেই। এই আইওটি এনাবেল সলিউশন, যেটা ইন্টিগ্রেটেড অপারেটর এরকম কিছু একটা বলে, 5G ব্রডকাস্টিং, স্মার্ট হেলথ, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, নন টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কস, সমস্ত কিছু, কোয়ান্টাম কমিউনিকেশন। আগের বার এই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করেছি, আমি এগুলোকে রিপিট করছি এই কারণে, কারণ আমার মনে হয় বারবার করে এই কোশ্চেনগুলো পড়লে তোমাদের সুবিধাই হবে, খারাপ হবে না। এটা কি দিচ্ছি, ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড সাইন দ্য ডিফেন্স এডুকেশন হর্টিকালচার স্পোর্টস ও জিওগ্রাফি, চলে হর্টিকালচার। Both sides are exchange authorized economic mutual recognition agreements. Answer C. Both 1 and 2. Consider the following pattern. India and New Zealand sign agreements in the fields of defense, education, sports, horticulture and forestry. Forestry. Both sides also exchange authorized economic mutual recognition agreements. Both sides supports free, open and secure prosperous Indo-Pacific, believe in the policy of development. New Zealand Prime Minister Christopher Luxon has reached Delhi 5-day visit to India. That's mean Raisina dialogue. ঢুকে গেল, হলো? কেন বললাম, যে মিটিংগুলো হয়ে থাকে সেই মিটিংগুলো নিয়ে পড়াটা খুব দরকার, তার সাথে প্রিলিমস, সাথে সাথে মেন্সের কোশ্চেনও এসে থাকে। 5-day visit India. His visit aims to strengthen bilateral relationship between the both countries, reforming to their commitment dependentize across the all sectors. India and New Zealand agreed to cooperate against terrorists, separatist and radical elements. New Zealand agreed to cooperate against terrorists, separatist and radical elements. Okay, এটা মেইনস ওরিয়েন্টেড এর কোশ্চেন দেখতে গেলে একটা হচ্ছে আইআর আর একটা জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে কি আসছে, হর্টিকালচার। কোথায় গেল, এই যে হর্টিকালচার। ইন্ডিয়ান প্রোডাক্ট আর নিউজিল্যান্ডের আর কি কি হর্টিকালচার প্রোডাক্ট হতে পারে সেরকম দিয়ে একটা কোশ্চেন দিয়ে দেবে, যে ইন্ডিয়াতে উৎপাদন হচ্ছে এটার র্যাঙ্ক কত, তার সাথে আর নিউজিল্যান্ডের র্যাঙ্ক কিরকম আছে। আজকের মতো এইটুকুই, চলো কাল তো সানডে, নেক্সট দিন আবার যদি কিছু মানে কি যত বেটার আমি কোশ্চেন গ্যাদার দেখতে পারি, করতে পারি,